আচ্ছা, আপনাকে আমাকে কি শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, একটু আমরা 2-4 মিনিট দেখি, তারপর আমরা শুরু করব। হ্যাঁ, আচ্ছা, আমরা মনে হয় শুরু করি। হ্যাঁ, আমাদের তো রেকর্ডিং থাকবে, এটা পরে গ্রুপে আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, আজকে আমাদের আপনার যে লেকচার হচ্ছে 45। সো এখানে আমাদের যে টপিকগুলো নিয়ে ডিসকাশন আছে, এটা হচ্ছে আপনার ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজি এবং সলিউশন বিজনেস, এবং সিস্টেম ইউটিলাইজেশন, প্রমোশন অ্যান্ড ইভালুয়েশন। তো মেইনলি আপনার এই চ্যাপ্টারটাতে আমরা যে ডিসকাশন গুলো করি, যে এই যে আমরা বিজনেসের সাথে অ্যাকচুয়ালি আইটি কে কিভাবে ইনভলভ করব। হ্যাঁ, যেমন আমরা ধরেন একটা সিস্টেম আমরা যখন ব্যবহার করি, তো আমি যখন একটা বিজনেস সিস্টেম চালু করব বা আমার বিজনেসটা রান করব, তো সেখানে কি হয়, আমার আইটির কিন্তু অনেক আপনার কম্পোনেন্টস গুলাকে অ্যাড করতে হয়। হ্যাঁ, সো আইটি রিলেটেড যে ইনফরমেশন গুলো, যেমন ধরেন আমি যদি একটা বিজনেস দাঁড় করাতে চাই, আমার কিছু হচ্ছে যে আপনার ইনফরমেশন লাগবে। এরপর ইনফরমেশন অনুযায়ী আমি আমার আপনার প্ল্যানিং গুলা কিরকম হবে, আমার ইকোনমিক্যাল বেনিফিট গুলা কেমন হবে, বা আমার কি পরিমাণে ইউজারের ডাটা আছে। হ্যাঁ, আমি হচ্ছে যে একটা প্রোডাক্টকে মার্কেটে লঞ্চ করব, সো কিরকম সময় নিব, কিরকম সময় নিয়ে আমি একটা প্রোডাক্টকে লঞ্চ করব, সেটার ফলে আমার টার্গেট অডিয়েন্স কারা হবে, হ্যাঁ, আমার মানে কাস্টমার কারা হবে। সো সেই কাস্টমারের মধ্য থেকে আমি যদি কোনো একটা নির্দিষ্ট ফিল্টারিং করে কোনো একটা স্পেসিফিক রিজিয়নে আমি কোনো ডাটাকে হচ্ছে আপনার ব্যবহার করতে চাই, তো এই যে এই রিলেটেড যে ইনফরমেশন গুলো, অর্থাৎ আইটি কে আমার সিস্টেমের সাথে আপনার অ্যালাইন করা, এই এই পুরো জিনিসটাকে হচ্ছে আপনার এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়েছে। যে আপনি ধরেন এই যে আপনি বিজনেস ইনভেস্ট করবেন, হ্যাঁ, সো আপনার আর মানে আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কেমন হবে, এরকম বিভিন্ন ডিসকাশন গুলো এখানে আপনারা দেখতে পারবেন। যেমন ছোট্ট একটা এক্সাম্পলের কথা যদি আমরা চিন্তা করি, যেমন ধরেন আপনি বিভিন্ন সুপার শপে আপনি কেনাকাটা করেন। হ্যাঁ, সুপার শপে কি হয়, যে আপনি যখন কেনাকাটা করছেন, আপনার বিভিন্ন ডাটা সেখানে আপনি ইনপুট দেন। ডাটা বলতে কি, ওখানে কিরকম বোঝাচ্ছি আমরা, যে আপনি কি কি প্রোডাক্ট পারচেস করেছেন, হ্যাঁ, কবে পারচেস করেছেন, কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টকে আপনি পারচেস করেছেন। সো এই ইনফরমেশন গুলো ধরেন আপনার সিস্টেমে আছে। তো আপনি এখন এখান থেকে কোন একটা ডিসিশন নিতে চান। হ্যাঁ, সো আপনার ডিসিশন মেকিং এ সে হেল্প করবে। যেমন কিরকম ডিসিশন, আপনার হয়তো ডাটা মাইনিং বা প্যাটার্ন রিকগনিশন, এই সমস্ত সাবজেক্টে কিছু জিনিস পড়েছেন, যে আপনি ধরেন একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের আপনার কনফিডেন্স কিরকম। অর্থাৎ মনে করেন আপনি একটা সুপার শপে গেলেন, আপনি হচ্ছে যে একটা ধরেন আপনি টুথব্রাশ কিনবেন, সো টুথব্রাশের সাথে আপনি হয়তো একটা টুথপেস্ট কিনেন, বা আপনি সেটার সাথে রিলেটেড আরো কিছু আপনি ধরেন মাউথ ওয়াশ কিনলেন। হ্যাঁ, সো এই যে আপনি কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্ট কিনছেন, সো এটার যে কনফিডেন্স আমরা বের করি, যে অর্থাৎ এইটা কিনলে ওইটা কেনার প্রবাবিলিটি কিরকম। ওকে, সো একটা কতজন কাস্টমার আছে যারা আসলে এই প্রোডাক্টটা কিনলে ওই প্রোডাক্টটা কিনে। সো আমি যখন কি করতে পারি, আমার এই ডাটাগুলোকে আপনার হচ্ছে কোন একটা মেশিন লার্নিং অ্যালগোরিদম ব্যবহার করে আমি কি অ্যানালাইসিস করে আমি বের করতে পারি যে কোন প্রোডাক্টটা কিনলে মানুষ ওই প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টে কিনে। সো সেই প্রোডাক্ট গুলোকে যদি আমি পাশাপাশি রাখতে পারি, তাহলে আমার সুবিধাটা কি, যে কোনো একটা ইউজার যখন আসবে, এসে সে যখন একটা প্রোডাক্ট কিনতে যাবে, সে দেখতে পারবে পাশাপাশি ওই প্রোডাক্টটা আছে, সো ওই প্রোডাক্ট গুলোকে আমরা পাশাপাশি অ্যালাইন করতে পারি। আবার ধরেন যে এরকম হতে পারে, যে আমার পুরো সিস্টেমের মধ্যে এমন অনেক প্রোডাক্ট আছে যে কিছু প্রোডাক্ট ওইভাবে পারচেস করেই না মানুষ। তো আমার একটা সুপার শপে কি হয়, হাজার হাজার প্রোডাক্ট, সো কোন প্রোডাক্ট গুলো এভাবে পারচেস করছে না,
হ্যাঁ, আমার বিজনেসের জন্য কোনটা আসলে ওইভাবে প্রফিট আনছে না সেই প্রোডাক্টগুলোকে আমি আলাদা করে ফেলতে পারি। সো এই যে আপনার পুরো সিস্টেমটাকে আসলে আপনি কিভাবে সাজাবেন সেই জিনিসগুলো আপনার এই চ্যাপ্টারে ডিসকাস করা হয়। তো যেমন দেখেন, আমি বিগত দিনের কয়েকটা কোশ্চেন নিয়ে একটু আমরা যদি ডিসকাস করি, এখানে যেমন আপনার একটা দেয়া আছে যে সিস্টেম স্ট্র্যাটেজি অ্যালাইনমেন্ট, যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস দ্য পারপোজ অফ অ্যান ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজি। অর্থাৎ এই যে আমরা আইএসএস বা ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজি আমাদের বিজনেস ব্যবহার করব, ওকে, সো এটার আসলে আপনার পারপোজটা কি। যেমন এখানে দেখেন অ্যান্সারটা কি আসছে, যে চারটা অপশন হচ্ছে আমাদের হাতে, তার মধ্যে অ্যান্সারটা কি, যে system strategy ensures that IT planning and investment directly support and enhance the overall business strategy. অর্থাৎ আমরা আইএসএস কে বা ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজিকে কেন নিয়ে আসছি, যে আমার আইটি প্ল্যানিংটা কেমন হবে এবং আমার যে ইনভেস্টমেন্ট গুলো হবে, ওকে, সেগুলো আমার ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজিকে আসলে কিভাবে আপনার হচ্ছে মিটিগেট করবে। ঠিক আছে। যেমন ধরেন একটা কোম্পানি হয়তো আপনার 5 তারিখে একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাই। তো সে হয়তো আমার আপনার মানে কম্পিটিটর। আমি চাচ্ছি যে তার আগে, মানে সে এটাকে মার্কেটে নিয়ে আসার আগে আমি আমার এন্ড থেকে, আমার কোম্পানি থেকে ওই টাইপের প্রোডাক্টকে তার আগে লঞ্চ করতে চাই। তাহলে আমার এক্ষেত্রে প্ল্যানিংটা কেমন হবে, ওকে, আমি কিভাবে ইনভেস্টমেন্টটা করব, সেই জিনিসগুলো নিয়েই আপনার হচ্ছে ডিসকাশনটা এই চ্যাপ্টারে। তো এইখানে দেখেন আমরা তাহলে কেন ব্যবহার করছি আইএসএস, যে সিস্টেম স্ট্র্যাটেজি এনশিওরস দ্যাট আইটি প্ল্যানিং এন্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টলি সাপোর্ট এন্ড এনহ্যান্স দ্য ওভারঅল বিজনেস স্ট্র্যাটেজি। আচ্ছা, এরপরে কিরকম আছে, যে বিপিআর, যে বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং, যে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং ইজ কারেক্ট। ওকে, সো বিপিআর আসলে এইমটা কি, বিপিআর এর এইমটা হচ্ছে ড্রামাটিক ইমপ্রুভমেন্টস ইন পারফরমেন্স বাই ফান্ডামেন্টালি রিথিঙ্কিং অ্যান্ড রিডিজাইনিং বিজনেস প্রসেস। যে আমরা এমন কোন একটা আপনার থিঙ্ক, মানে নতুন করে কোনো কিছু চিন্তা করা বা আমার আগের সিস্টেমকে একটা নতুন রিডিজাইন করা, যেন একটা বড় ধরনের পরিবর্তন আনে আমার সিস্টেমের মধ্যে। ওকে, সো আমি ধরেন এরকম একটা কাজ করছিলাম, যেমন ধরেন আপনারা যদি ওয়ালমার্টের কথা চিন্তা করেন বা অ্যামাজনের কথা চিন্তা করেন, ওকে, সো ওরা কিন্তু আপনার যে সাপ্লাই চেইনটা ব্যবহার করে বা ওদের যে ওয়ার হাউসে যে টেকনোলজি গুলো ওরা আগে ব্যবহার করতো, এখন কিন্তু একটা বিশাল আপনার ইমপ্রুভমেন্ট এসেছে। যেমন আমার ধরেন একটা যদি ওয়ার হাউস থাকে, আমার যদি কোটি কোটি প্রোডাক্ট থাকে, লাখ লাখ প্রোডাক্ট থাকে, আমি কি করব, যে যদি আমি চিন্তা করি যে আমার সব প্রোডাক্ট আসবে ওয়ার হাউসে রাখবো, তারপরে হচ্ছে যে আমি ওয়ার হাউস থেকে সবকিছুকে এরকম বিভিন্ন জায়গায় পাঠাবো, তো সেক্ষেত্রে কিন্তু আমার যখন একবারে অনেক এরকম মানে বেশি প্রোডাক্ট একবার আমার ওয়্যার হাউসে চলে আসবে, আমি কিন্তু অ্যাকোমোডেট করতে পারবো না। সেক্ষেত্রে আমার ওয়্যার হাউসের সংখ্যা বাড়াতে হবে, স্পেস বাড়াতে হবে, so আমার কস্টিংটা বেড়ে যাবে। তো এরকম কোনো কিছু তো করা যায় কিনা, যে না, আমার ওয়্যার হাউসে এসে সেটাকে আমি প্লেস না করে এখান থেকে আবার অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি কিনা, বা অন্য কোনো একটা বিজনেস ডিলারের কাছ থেকে হয়তো আমার কোনো একটা প্রোডাক্ট আসার কথা, সেটাকে আমরা ডিরেক্টলি ওয়্যার হাউসে না এনে সেখান থেকে অন্য কোথাও পাঠাতে পারি কিনা। তো এই যে আমার কোন একটা বিজনেস প্রসেসের মধ্যে এরকম আপনার কোন একটা মানে রিডিজাইন করা বা কোন একটা এমন কোন একটা পরিবর্তন করা যেটা আসলে একটা হিউজ পরিমাণ কস্ট আপনার অপটিমাইজ করে। সো ওয়ালমার্টের কথা বলেন বা অ্যামাজনের কথা বলেন, ওরা কিন্তু এই টেকনোলজি খুব বেশি ব্যবহার করে এখন, যে ওরা ওয়্যারহাউস বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে এমন ভাবে ওরা আপনার মডিফাই করে ফেলেছে, যে আপনার কস্টিংটা এই ওয়্যারহাউসের ক্ষেত্রে বলেন, সাপ্লাই চেইনের ক্ষেত্রে বলেন, এবং ড্রামাটিক্যালি তারা হচ্ছে এটাকে অনেক ইমপ্রুভ করে ফেলেছে, এই জন্য তাদের প্রফিটের জায়গাটা অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এরপরে আমরা আসি আইটি গভর্নেন্স। হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ আইটি গভর্নেন্স। আপনাদের বইয়ের, আপনারা যে বইটা আমরা দেখিয়েছিলাম, আপনারা ওই বইয়ের চ্যাপ্টার 7-এ গেলে হচ্ছে ইনফরমেশন সিস্টেম স্ট্র্যাটেজির এই টপিক গুলো আপনারা ওখান থেকে পাবেন। ওইখান থেকে আপনারা থিওরিটিক্যাল পার্ট গুলো একটু দেখবেন, তাহলে আপনাদের মানে এই বিজনেস স্ট্র্যাটেজিতে আপনার আইটির কি পরিমাণ ইম্পর্টেন্স সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা একটু ভালোভাবে জানতে পারবেন। ওকে, সো এক্ষেত্রে দেখেন অনেকগুলো অপশন আমাদের সামনে আসছে। তো মেইনলি আমাদের আইটি গভর্নেন্স এর প্রাইমারি গোলটা কি, যে প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক টু এনশিওর আইটি ইনভেস্টমেন্ট ডেলিভার ভ্যালু, সাপোর্ট স্ট্র্যাটেজিক গোলস এন্ড ম্যানেজ অ্যাসোসিয়েটেড রিস্ক। ওকে, সো আমাদের তাহলে আইটির প্রাইমারি গোলটা কি গভর্নেন্সের, যে আমার ইনভেস্টমেন্টের মানে কেমন হবে, ওকে, আমার সাপোর্ট স্ট্র্যাটেজিটা কেমন হবে, এবং সেগুলোকে আমরা এই বিজনেসের সাথে রিলেটেড যে রিস্ক গুলো আছে সেই রিস্ক গুলাকে আমরা কিভাবে অ্যাসোসিয়েট করবো, সেগুলোকে ম্যানেজ করা। কারণ আমার সিস্টেম তো শুধু ধরেন যে আমি কোথায় কোন ডাটা আছে, কোথায় কোন ইনফরমেশন আছে, সেগুলো আমার ইনফরমেশন সিস্টেমে আছে, সেখান থেকে সেই ডাটাগুলোকে নিয়ে আমি আমার রিস্ককে কিভাবে আসলে আপনার ম্যানেজ করতে পারি।
সো এরপরে একটা আছে কি আপনার ইআরপি, বা যেটা এখন খুব বেশি ব্যবহার হয়, যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। হ্যাঁ, যে হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ লিস্ট লাইকলি টু বি ইনক্লুডেড ইন অ্যান ইআরপি সিস্টেম। সো ইআরপি কি করে, কাভার্স করে কি কোর বিজনেস ফাংশন, ফাইন্যান্স, এইচআর, ম্যানুফ্যাকচারিং, বাট নট স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যানিং। ওকে, আচ্ছা। নেক্সট যে কোশ্চেনটা আসছে আপনার সোর্ট অ্যানালাইসিস। এটা তো আমরা সবাই জানি যে আমার যখন কোনো একটা অর্গানাইজেশন নিয়ে কাজ করি বা কোনো একটা আপনার বিজনেস নিয়ে কাজ করি, সেখানে কি থাকবে, আমার কিছু আপনার স্ট্রেংথ থাকবে, উইকনেস থাকবে, অপরচুনিটি থাকবে, এবং আপনার কিছু হচ্ছে যে থ্রেট থাকবে। ওকে, সো তাহলে আমার সিস্টেমের মধ্যে আপনার সর্ট অ্যানালাইসিসে আমার কাজ কি, যে হুইচ ফ্যাক্টর বিলংস টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইন এ সর্ট অ্যানালাইসিস। তাহলে সেটা কি অপরচুনিটি। সো opportunities and threats are external factors, strengths and weakness are internal factors। যে আমার সিস্টেমের মধ্যে আসলে কোনগুলো আমার স্ট্রেংথ, হ্যাঁ, কোনগুলা কারণে আমি হচ্ছে আমার বিজনেসটাকে এগিয়ে নিতে পারছি, আবার উইকনেস কোনগুলা, হ্যাঁ, এবং আমার বিজনেসের যে অপরচুনিটি গুলো আছে সেগুলো আসলে কোথায় আমি অ্যাপ্লাই করতে পারছি, কোন জিনিসগুলোকে ধরলে আমার সামনের দিকে ইনভেস্টমেন্টটা দিলে আমি হয়তো আরো বেটার আউটপুট পাবো, হ্যাঁ, এবং কোনটা হয়তো আমার কোম্পানির জন্য থ্রেট। ধরেন আমি একটা প্রোডাক্ট লঞ্চ করব, আমার হয়তো সেই প্রোডাক্টটা লঞ্চ অন্য কোনো কোম্পানিও সেই প্রোডাক্টটাকে লঞ্চ করে। সো তাহলে সেই কোম্পানি কিভাবে তাদের প্রোডাক্টকে লঞ্চ করছে, ওকে, তারা আমাদের এক্সটার্নাল থ্রেট। সো তারা আসলে কি ধরনের পলিসি ফলো করে, সেখান থেকে আমি আসলে কিভাবে আমার অপরচুনিটি এবং থ্রেটটাকে মিটিগেট করতে পারি, হ্যাঁ। সো এগুলো আপনার এই অ্যানালিসিস এর মধ্যে থাকে। এরপরে আসে আসে আপনার ফিজিবিলিটি স্টাডি। যেমন এখানে একটা কোশ্চেন আছে যে ইন এ ফিজিবিলিটি স্টাডি ফর নিউ সিস্টেম টেকনিক্যাল ফিজিবিলিটি এক্সামাইন্স, কি এক্সামাইন করে। তো এখানে আছে আপনার টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যাসেসেস ওয়েদার অ্যাভেলেবল টেকনোলজি অ্যান্ড রিসোর্স ক্যান সাপোর্ট দ্য প্রপোজড সিস্টেম। তো মেইনলি এই চ্যাপ্টারটায় আমাদের ডিসকাশনটা এরকম যে পুরো বিজনেসের মধ্যে, কারণ দেখেন যে এখন মানে আমরা যে পরিমাণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি, বা আমার টেকনোলজিটা যে পরিমাণ অ্যাডভান্সড লেভেলে গিয়েছে, এখানে শুধু আমার দেখেন এখন আমি আমার বিজনেসের মধ্যে বিজনেস ইন্টেলিজেন্স কে নিয়ে আসছি। সো মানে পুরো আইটি ছাড়া কিন্তু একটা বিজনেস এখন মানে কোনোভাবে আমার পক্ষে রান করা সম্ভব না। এখানে আমার অনেক আপনার হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার আছে, হ্যাঁ। সো আমার আইটি কে আমি আমার ইনফরমেশন সিস্টেমটাকে কিভাবে আমি আমার বিজনেস সাথে সাথে অ্যালাইন করব, সেটা এখন একটা বড় ফ্যাক্টর। ওকে, তো এটা আমাকে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে সাপোর্ট, আমার ডিসিশন মেকিং এ আমাকে সাপোর্ট দিবে। ওকে, যে আমি আসলে কি এখানে আমার আমার রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হ্যাঁ, বা আরওআই যেটা আমরা বলি, যে আমি যে ইনভেস্ট করব সেখানে আমার রিটার্ন কতটুকু আসতে পারে, বা আমার এখানে আসলে রিস্ক কতটুকু আছে, হ্যাঁ, সেগুলো অ্যানালাইসিস করা, দেন আমার আপনার স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলোকে ফলো করা। তো এখানে আপনাকে আইটি হচ্ছে ওই সাপোর্টটা আপনাকে দিবে। আচ্ছা, যেটা নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম, যে আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হ্যাঁ। তো হোয়াট ডাজ আরওআই মেজার ইন ইনফরমেশন সিস্টেম ইভালুয়েশন, কি কাজ করে, রিটার্ন রিলেটিভ টু ইনভেস্টমেন্ট কস্ট। তাহলে কিভাবে আমরা আরওআইটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, যে আমি কি পরিমাণ বেনিফিট পেয়েছি, সেই বেনিফিট থেকে আমার কস্টকে আপনার হচ্ছে মাইনাস করব এবং সেটাকে কস্ট দ্বারা ভাগ করব, তাহলে আমি পেয়ে যাব কত পার্সেন্ট আসলে অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে কতটুকু আমরা ফাইন্যান্সিয়াল গেইন ফ্রম অ্যান আইটি ইনভেস্টমেন্ট, যে আমি এখান থেকে কতটুকু ফাইন্যান্সিয়াল ভাবে বেনিফিটেড হয়েছি। আচ্ছা, এরপরে যে পার্ট আছে সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম। তো এটাতে কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম। যেমন সিআরএম সিস্টেম প্রোভাইডস স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ বাই ইমপ্রুভিং কাস্টমার রিলেশনস অ্যান্ড রিটেনশন। সো আমাদের এই আপনার হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যেটা, যে সেখানে আমরা কি করি, যে কাস্টমার বিহেভিয়ার গুলো আমরা অ্যাকচুয়ালি আপনার মনিটর করি, যে ওই যে যেটা বলছিলাম যে একটা কাস্টমার কি ধরনের প্রোডাক্ট কিনে, হ্যাঁ। সো আপনার হচ্ছে সেইটার উপর বেস করে আমার কি মানে কোন বয়সের কাস্টমার আমার এইখানে বেশি আসে, বা হচ্ছে আপনার কোন টাইপের কাস্টমার আসে, সেইগুলাকে আমার হচ্ছে আপনার অ্যানালাইসিস করা, তাদের বিহেভিয়ারাল যে প্যাটার্নটা আছে সেগুলোকে চেক করা। দেন আমরা হচ্ছে সেখান থেকে একটা আপনার কাস্টমারের সাথে আমাদের কিরকম বিহেভ করা উচিত, বা তাদের সাথে আমার রিলেশনটা কেমন হবে, কি ধরনের প্রোডাক্টের জন্য আমরা তাকে অফার আনতে পারি যাতে কাস্টমার এদিকে আপনার হচ্ছে অ্যাট্রাক্টেড হয়, হ্যাঁ, সেই জিনিসগুলো নিয়ে আমাদের হচ্ছে এই সিআরএম এর কাজ। সো সিআরএম আপনাকে ওরকম একটা স্ট্র্যাটেজি দিবে, যে যাতে আমরা কাস্টমারের সাথে একটা রিলেশনটাকে ইমপ্রুভ করতে পারি, তাদের কি এক্সপেকটেশন, হ্যাঁ, সেই এক্সপেকটেশন অনুযায়ী আমরা যেন সার্ভিসটা প্রোভাইড করতে পারি।
এরপরে আসছে আমাদের ই বিজনেস স্ট্র্যাটেজি। তো আপনি দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স ই বিজনেস স্ট্র্যাটেজি। তো এখানে কিছু অপশন দিয়েছে আমাদের, লিমিটিং অনলাইন অ্যাক্টিভিটিস টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, using the internet to enhance business operations and create value, replacing all physical stores with online ones, focusing only on email-based sales. Okay, so e-business আপনাকে কিভাবে হেল্প করে যে ইন্টিগ্রেটস ইন্টারনেট টেকনোলজিস টু ইমপ্রুভ অ্যান্ড ট্রান্সফর্ম বিজনেস প্রসেস। এই যে আমরা এখন যে পরিমাণ, আগে আমাদের কি হতো, কোন একটা প্রোডাক্ট কেনার জন্য আমাদেরকে শপে যেতে হতো, শপে গিয়ে আমরা কোন একটা প্রোডাক্ট কিনতাম, কিন্তু এখন দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, মানে আপনার ই বিজনেস যেভাবে গ্রো করেছে, ই কমার্স সিস্টেম যেভাবে গ্রো করেছে, তো আপনি এখন অনলাইনে যে কোনো কিছু অর্ডার দিতে পারছেন। হ্যাঁ, তো সেইটাকে আপনি, এই যে ইন্টারনেটের কারণে আপনার সবকিছু এখন সামনে অ্যাভেলেবল হয়ে গিয়েছে, তাহলে এইটাকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার বিজনেসটাকে আরো ইমপ্রুভ করতে পারেন, হ্যাঁ, সেটাকে ট্রান্সফর্ম করতে পারেন। যে ছোট একটা জিনিসকে আপনি আগে আপনার শপে এসে নিতে হতো, এখন আপনি সেটা অনলাইনে ডেলিভারি করতে পারছেন। তো সেটাকে আপনার বিজনেসের সাথে কিভাবে আপনি রিলেট করতে পারেন। আচ্ছা, এরপরে যেমন একটা কোশ্চেন আছে আপনার সিস্টেম ইভালুয়েশন, যে আফটার ইমপ্লিমেন্টেশন সিস্টেম ইভালুয়েশন প্রাইমারিলি এইমস টু, কি কাজ করে, ইভালুয়েশন চেকস ওয়েদার দ্য ইমপ্লিমেন্টেড সিস্টেম অ্যাচিভস দ্য ইন্টেন্ডেড অর্গানাইজেশন গোলস এন্ড প্রোভাইডস এক্সপেক্টেড বেনিফিটস। তার মানে সিস্টেম ইভালুয়েশন কি, যে আমি এই যে একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার আমার সিস্টেমের মধ্যে দাঁড় করালাম, হ্যাঁ, তার মানে আমাকে প্রথমে চিন্তা করতে হয়েছে কোন কোন জায়গায় আমরা মডিফিকেশন আনবো, তারপর সিস্টেমটাকে আমার বিজনেসের সাথে অ্যালাইন করেছি, সেখান থেকে আমি কিছু ডিসিশন নিয়েছি, ডিসিশন নেওয়ার পর সেটাকে আমি মার্কেটে আপনার হচ্ছে ওপেন করেছি, তারপরে আমার সিস্টেমটা ইউজ করা হয়েছে। এখন আমাকে কি করতে হবে, তার কিছু ফিডব্যাক নিতে হবে, বা সে যে ফিডব্যাক গুলো আমরা পেয়েছি সেটার আন্ডারে আমাদের কিছু ইভালুয়েশন করতে হবে। সো এটা আপনারা সবাই বুঝেন। সো ইভালুয়েশন তাহলে কি চেক করে, যে এই যে আমি একটা সিস্টেমটাকে যে চেক করলাম, বা এই যে অনেক সময় হয় না যে আমরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করছি, অ্যাপে আমরা হচ্ছে আপনার ফিডব্যাকটা নিচ্ছি, ফিডব্যাকটা নিয়ে সেই ফিডব্যাকের থ্রুতে আমার হচ্ছে কি করা, যে অ্যাকচুয়ালি আমি যে সিস্টেমটাকে ব্যবহার করছি সেগুলোকে অ্যানালাইসিস করে, তাহলে আমি যে গোলটা বা যে পারপোজটা নিয়ে আমি আমার সিস্টেমটাকে অ্যালাইন করেছিলাম আমার বিজনেসের সাথে, সেটা আসলে কতটুকু আমি অ্যাচিভ করতে পেরেছি, এবং কতটুকু আমাকে আসলে বেনিফিট দিয়েছে। যদি দেখি যে না, আমার হচ্ছে এই জিনিসটাকে অ্যালাইন করার পরে আমার বিজনেস থেকে প্রফিট আসছে না, তখন আমাকে আবার রিথিঙ্ক করতে হবে, রিডিজাইন করতে হবে আমার বিজনেসকে। তো এই পুরো চ্যাপ্টারটা আপনার হচ্ছে এই সিস্টেম স্ট্র্যাটেজি নিয়ে। তো আমি একটু যদি আপনাদের বইয়ের চ্যাপ্টারটা ওপেন করে দেখাই, একটু। আচ্ছা, দেখেন আমার স্ক্রিনটায় আপনারা, এটা হচ্ছে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়ছি, এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি চ্যাপ্টার, চ্যাপ্টার 7। সো এখানে আমাদের যে টপিক গুলো আছে আপনার ইনফরমেশন সিস্টেমস স্ট্র্যাটেজি, এখানে দেখেন যে আমাদের কি কি থাকবে, পারপোজ অ্যান্ড কনসেপ্ট অফ ইনফরমেশন আইএসএস, বা যেটা বলছিলাম, এরপর আন্ডারস্ট্যান্ড দ্য পারপোজ অ্যান্ড কনসেপ্ট, এরপর হচ্ছে আপনার প্রসিডিউরটা কিরকম হবে, হ্যাঁ, দেন আপনার বিজনেস আপনি কিছু চেকিং করবেন, তারপরে এক্সামাইনিং করবেন এবং অ্যানালাইজ করবেন, তারপরে সেগুলো আপনি স্যার ডেভেলপ করবেন। হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল যে আমরা হুম। যে মানে আইটিডাব্লিউ যে মানে
অফিসিয়াল যে বইটা কি আপনার কাছে হুম, আছে নাকি? বুঝিনি, আপনার কথা ভেঙে আসছে, আরেকবার মানে বলেন। আইটিডব্লিউ থেকে যে মানে বুকটা প্রেফার করছে এটা হ্যাঁ, কি আপনাদের কাছে আছে? এইটা আমি তো বলতে পারছি না, একটু সুদীপ্ত চাকি স্যারের কাছে আমাকে শুনতে হবে। হ্যাঁ, শুনে আমি আপনাদেরকে ফিডব্যাক দিতে বলবো না স্যারকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। আপনার কি সিলেবাসটা দেখেছেন? মানে আপনাদের সিলেবাসটা তো মনে হয় স্যাররা শেয়ার করেছেন। সিলেবাসটা আছে, অনলাইনেও আছে। আচ্ছা, এটা দেখি। ঠিক আছে, ওইটার ফিডব্যাক আমি জানিয়ে দিব না। হ্যাঁ, আচ্ছা তো ওভারঅল আপনার মানে এই চ্যাপ্টারটা আসলে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, যে আইটি কে আমরা আমাদের হচ্ছে বিজনেসের সাথে কিভাবে অ্যালাইন করতে পারি, কোন একটা ডিসিশন নেবার ক্ষেত্রে আসলে কি কি স্টেপে আমাকে এগোতে হবে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে আমার সিস্টেম থেকে আমি কিভাবে বেনিফিটেড হলাম, আমার কাস্টমারের ডাটাগুলোকে হ্যান্ডেল করা। হ্যাঁ, আমার এমপ্লয়ীদের ডাটাগুলোকে হ্যান্ডেল করা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টকে হ্যান্ডেল করা, তারপরে আপনার এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং বা ইআরপি যেটা। ওকে, সো এই টপিক গুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আপনার এই চ্যাপ্টার। তো আপনারা ওই বিগত দিনের কোশ্চেন গুলো থেকে যে আপনাদের কাছে তো আপনারা জানেনই যে আপনার প্রথম দিন যখন ক্লাস করেছি কোশ্চেন সেট গুলো তো আপনারা জানেন কোথায় কি আছে। ওইখান থেকে এই টপিকের কোশ্চেন গুলো একটু দেখবেন আপনারা। তো আমি শিট যে প্রেজেন্টেশন স্লাইডটা রেডি করেছি ওইটা তো আমি আপনার সাথে শেয়ার করে দিব। বাট আপনাদের কাজ হবে যে শুধু ওই স্লাইডের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা ওই সবসময় আমরা যেটা বলে আসছি যে বিগত দিনের কোশ্চেন গুলো একটু ভালোভাবে আপনারা সলভ করবেন। আর এখন যেহেতু আপনার অনলাইনে অনেক রিসোর্স অ্যাভেলেবেল, এই এই টপিক গুলা নিয়ে মেইন যে কোর টপিক গুলা, এই কোর টপিক গুলা নিয়ে আপনার একটু বিভিন্ন এআই যে মডেল গুলো আছে, চ্যাট জিপিটি বা এরকম ডিপসিক বা যা আছে, এদের কাছে আপনারা দিয়ে এখান থেকে কিছু বেসিক ইনফরমেশন নিজেরা একটু পড়ালেখা করেন। তাহলে যেটা হবে যে অনেক কিছু কোশ্চেন হয়তো আপনাকে একটু মানে যদি আপনি ধরেন যে চিন্তা করে সলভ করতে হয়, তাহলে ওই মেইন কনসেপ্টটা যদি আপনার ব্রেনের মধ্যে থাকে আপনি কিন্তু খুব সহজে এটাকে সলভ করতে পারবেন। যেমন আপনি একটু বাসায় বসে ধরেন দেখলেন যে ইআরপি সিস্টেম কি বা কিভাবে কাজ করে, বা এসসিএম কি বা সিআরএম কি বা আপনার কেএমএস কি। হ্যাঁ, এগুলো যদি একটু ভালোভাবে আপনি ডেপথ আর একটু জানেন, তাহলে এইটা রিলেটেড যখন কোনো কোশ্চেন আসবে আপনার জন্য কিন্তু প্রবলেমটা সলভ করা খুব সহজ হবে। বুঝতে পেরেছেন? কাজে আপনারা এই সিলেবাসটা দেখবেন, সিলেবাসটা দেখার পরে আপনি যে এই রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলাকে সলভ করবেন। তাহলে আশা করি আপনাদের খুব বেশি কাজে আসবে। যে একদম, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু আপনারা হচ্ছে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বিজনেসের সাথে এই আইটির এই রিলেশনটা মানে আমাদের কাছে হয়তো একটু অজানা, বা বিজনেসের অনেক টার্ম গুলো আমাদের কাছে অজানা, যে এই টার্মটা আসলে কি মিন করছে। হ্যাঁ, সো আমরা যদি ওই মেইন টার্মটার ডেপথে একটু জানতে পারি, তাহলে সেটা থেকে যখন কোনো কোশ্চেন আসবে আমার জন্য সেটার সাথে আরেক ওই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, তখন আমার অপশন গুলো যেগুলো আছে সেগুলোকে অ্যালাইন করতে খুব সহজ হবে। তো আপনাদের আমাদের 45 এবং 44, 45, 46, হ্যাঁ, তারপর মনে হয় 47, এই চারটা আপনার যে হচ্ছে উম, ইয়ে আছে, লেকচার আছে। ওই লেকচার গুলোর মধ্যে এই চ্যাপ্টার 7 এর ডিসকাশন গুলাই সব। চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8-এও হচ্ছে যা এখানে আপনার বিজনেস প্রসেস আছে। হ্যাঁ, বিজনেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড প্রবলেম সলভিং। ওকে, যেটা আমরা যে একটু আগে একটা কোশ্চেন দেখছিলাম, যে দেখেন এই যে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন ছিল যে আপনার বিজনেস ইমপ্রুভমেন্ট অ্যান্ড প্রবলেম সলভিং, সো বিপিআর, যে বিজনেস প্রসেসকে আপনি কিভাবে রি ইঞ্জিনিয়ারিং করবেন। যেমন এই যে আমরা দেখলাম যে আমার সিস্টেমটা এখন একটা অবস্থায় আছে, এখানে আমি যদি আমার আইটি কে অ্যালাইন করি, ওকে, সো সেটা আপনার হচ্ছে যে কতটুকু আপনার ম্যাক্সিমাম বেনিফিট দিতে পারে। ওকে, বা হচ্ছে যে আমি সেখান থেকে আসলে আমার রিটার্নটা কত কিভাবে ফিরে আসতে পারে সেটা দেখলাম আমরা, যে এটা আসলে আমার সিস্টেম ইন্টিগ্রেট করব নাকি করব না। তারপর আপনার সলিউশন বিজনেস নিয়ে আমরা দেখলাম। Okay? তারপর আমরা এটা দেখলাম যে আপনার যেমন ইভালুয়েশন নিয়ে একটা কোশ্চেন দেখলাম, যে আমার সিস্টেমের মধ্যে যে আপনার এটা হচ্ছে ইন্টিগ্রেট করা হয়েছে, সো আপনার কতটুকু ইফেক্টিভ।
বা এখান থেকে আমি কতটুকু আউটপুট পেয়েছি, ওকে আসলে এটা আমার সিস্টেমে রাখার ফলে আমি কি প্রফিট পেয়েছি কিনা, হ্যাঁ, সেই জিনিসগুলো কি ইভালুয়েট করা। সো একটা সিস্টেমের মধ্যে আইটি ইন্টিগ্রেট হবে কিনা, এটার একটা কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপ গুলাকে একটু আমার প্রথম থেকে শুরু করে একটা একটা করে ফিল্টার করে দেখা যে কোনটা আমার সিস্টেমের জন্য বেটার আউটপুট জেনারেট করবে। যেমন দেখেন, আমরা যদি এটার দিকে একটু যাই, যে সিস্টেম ইউটিলাইজেশন প্রমোশন অ্যান্ড ইভালুয়েশন। ওকে, সো আমাদের প্রথম যে এ পার্টটা আছে, এখানে কি আছে, যে পারপোজ এন্ড কনসেপ্ট অফ সিস্টেম ইউটিলাইজেশন প্রমোশন অ্যান্ড ইভালুয়েশন। ওকে, সো আমরা আমাদের, তার মানে আপনার আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন অর্ডার টু মেক ইফেক্টিভ ইউজ অ্যান্ড টেক অ্যাডভান্টেজ অফ ইনফরমেশন সিস্টেমস ইন বিজনেস ম্যানেজমেন্ট। তাহলে এই যে আমরা আমাদের সিস্টেমের মধ্যে কিভাবে প্রমোট, দেখেন যেমন আপনি হচ্ছে এখন বিজনেস, দেখেন ম্যাক্সিমাম ফেসবুকে কিন্তু আমাদের কি হয়, যে কোনো একটা বিজনেসের প্রচুর আমরা প্রমোশন চালাই, তাই না? আগে কিন্তু এত প্রমোশনের অপশন আমার ছিল না। তাহলে এই যে আপনার একটা বিজনেসের প্রমোশনটা আপনি কিভাবে চালাবেন, ওকে, সো কিভাবে আপনি হচ্ছে যে আপনার ইনভেস্টমেন্টটা করবেন সেটা, তারপর আপনার ইনফরমেশন লিটারেসি, যে হাউ আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট ইট ইস টু এস্টাবলিশ ইনফরমেশন লিটারেসি টু মেক সেফ ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ইউজ অফ ইনফরমেশন টুয়ার্ড দ্য বিজনেস অবজেক্টিভ। ডাটা ইউটিলাইজেশন করা, যে understand how important it is to analyze the data stored in information system so that it can be used for future business development strategy। ওই যে আমরা বলছিলাম যে ধরেন আপনার একটা ইউজার একটা প্রোডাক্ট কিনছে, আরেকটা ইউজার আরেকটা প্রোডাক্ট কিনছে, বা একটা, যেমন আপনি ধরেন হচ্ছে এই যে মিরপুরে এখন একটা নতুন ইউনিমার্ট হয়েছে, হ্যাঁ, সো দেখেন ইউনিমার্ট কিন্তু একটা বড় আপনার সুপার শপ। সো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, ওরা অনেক ধরনের ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ওদের সুপার শপে সেল করে। তো দেখা যাবে যে আপনি দেখেন গুলশান বা বনানীর দিকে ইউনিমার্টের স্টোর গুলোতে একরকম প্রোডাক্ট আছে, আর মিরপুরে যে ইউনিমার্টটা দিয়েছে এটা অনেক ছোট, এখানে প্রোডাক্ট অনেক লিমিটেড। হ্যাঁ, তার মানে তারা হচ্ছে আপনার এই যে জিওগ্রাফি, মানে আসলে জিও লোকেশনে আপনার কোন লোকেশনটাতে কি ধরনের প্রোডাক্ট দিব। আপনি দেখবেন যে আপনি একটা বাটার শোরুমে যান, বাটার শোরুমে গিয়ে দেখবেন আপনার এখানে হচ্ছে যে প্রোডাক্ট গুলো আছে এর চেয়ে বেটার প্রোডাক্ট আপনার হয়তো বনানী, গুলশান এই সমস্ত জায়গার শোরুমে আছে। কেন? কারণ ওই যে তার ডাটাগুলোকে অ্যানালাইসিস করেছে যে এখানে আসলে এই মিরপুর জোনে আপনার কি ধরনের আপনার তাদের কাস্টমার আছে, সেই কাস্টমার গুলোর বিহেভিয়ারাল প্যাটার্নটা কেমন, তারা কি ধরনের প্রোডাক্ট পারচেস করে। সো এখানে হয়তো সেই লেভেলের বা সেই প্রাইস রেঞ্জের মধ্যে তার প্রোডাক্টকে রাখার চেষ্টা করে, কারণ তারা জানে যে এইখানে যদি ওই টাইপের প্রোডাক্ট নিয়ে আসে যেটা হয়তো এখানকার মানুষ অ্যাফোর্ড করতে পারছে না, বা এখানকার ম্যাক্সিমাম পিপল সেটাকে অ্যাফোর্ড করতে পারছে না, তখন যেটা হবে যে আপনার হচ্ছে যে এখানে প্রোডাক্ট কিন্তু পড়ে থাকবে, এবং এখানে প্রোডাক্ট পড়ে থাকা মানে কি, তারা যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টের কিন্তু তার রিটার্নটা আসবে না। ক্লিয়ার? তো এই জন্য আপনার এই যে ডাটা মাইনিং বা বিজনেস ইন্টেলিজেন্স যে টুলস গুলো আছে এগুলো কিন্তু এখন প্রচুর ব্যবহার করা হয়। যে আমার কি কারণ হচ্ছে যে এগুলো অ্যানালিসিস না করলে আমি কিন্তু বুঝতে পারবো না আমার কোন রিজনে কি ধরনের প্রোডাক্ট দিতে হবে, কোথায় কি ধরনের প্রোডাক্ট পারচেস করছে মানুষ। ওকে, সো মেইনলি এই চ্যাপ্টারটার আপনার টপিক গুলো এগুলাই ছিল, এগুলো নিয়ে একটু আপনারা পড়বেন। এরপরে যেহেতু আরো দুইটা স্লট আছে, আপনাদের আরো দুইটা টপিক নিয়ে আমাদের দুইজন ফ্যাকাল্টি আপনাদের সাথে ডিসকাস করবেন। তো আমি তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, আপনাদের সন্দীপ স্যার চলে আসছেন অলরেডি, সন্দীপ স্যার আপনাদের পরবর্তী সেশনটা নিবেন। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। সন্দীপ স্যার আপনি কি শুনতে হ্যাঁ, পাচ্ছেন? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ঠিক আছে স্যার, ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আলামিন। তো কি অবস্থা স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই সেশনটি শুরু করে দিব। রেকর্ডিংটা কি? কিন্তু আসেন শুরু করে দেন। আলামিন, আমার ইয়াটা দেখা যায়, স্ক্রিনটা দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, শুরু করে দিই তাহলে। হ্যাঁ, দেরি না করে।
ফার্স্টে স্লাইড তো পড়াবো না, আমি তোমাকে হচ্ছে তোমাদেরকে যে টপিক গুলা সচরাচর আসে আমি তোমাদেরকে পড়াবো নেটওয়ার্ক আর সিকিউরিটির একটা পোর্শন। সো ওইখান থেকে যেই টপিক গুলো আসে ওগুলো হচ্ছে আমি লিস্ট আউট করে শর্ট করে রাখছি, ওইটা আমি একটু দ্রুত রিক্যাপ দিয়ে ফেলবো। রিক্যাপ দিয়ে তারপরে অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এর দিকে চলে যাবো। আমরা হচ্ছে তিনটা প্রবলেম সলভ করব এই রিলেটেড। ঠিক আছে। পিএম এর আহ কোশ্চেন স্যার। বলো। তোমার কথাটা কাটে আসতেছে, আরেকবার বলো। পিএম এর কোশ্চেন নাকি স্যার? হ্যাঁ, পিএম এর কোশ্চেন, পিএম এর কোশ্চেন তো এর আগের দিন সলভ করছিলাম, আজকে হচ্ছে পিএম এর গুলো সলভ করবো। দেখি টাইমের মধ্যে কয়টা করতে পারি। বেশ কয়েকটা প্রবলেম সলভ করবো, অ্যাটলিস্ট তিনটা সলভ করবো, বাকিগুলো যদি সময় পাই বাকিগুলো। আচ্ছা, ফার্স্ট অফ অল নেটওয়ার্কের বেসিক ডেফিনেশনটা তোমরা পড়ে রাখবা। ইউজুয়ালি দেখা যায় যে কোন একটা সিনারিও দিয়ে ওখান থেকে ওই এএম এর কোশ্চেন গুলো আর কি জিজ্ঞেস করা যায়, কোনটা এটা কি ল্যান্ড নাকি ওয়েন, এরকম টাইপের কোশ্চেন আসে। ওকে। আর এই কোশ্চেনটা অনেকবার আসছে যে ইন্টারনেট আর এক্সট্রানেট, এটাও এএম এর টাইপের কোশ্চেন, যেখানে ইন্টারনেটটা কি আর এক্সট্রানেটটা কি। মূলত এক্সাম্পলটা তুমি পড়ে রাখবা যে ইন্ট্রানেট কোথায় ইউজ হয়, এক্সট্রানেট কোথায় ইউজ হয়, যেন একটা স্যাম্পল সিনারিও দিলে তুমি বলতে পারো যে কোন জিনিসটা কোথায় ইউজ হয়। আর এগুলো যেহেতু আহ, মানে ইজি টপিক, তুমি নিজেই কভার করতে পারো, সো আমি এটাতে যাচ্ছি না, আমি কোশ্চেন সলভে যাবো। জাস্ট কিছু ওভারভিউ দিয়ে যাচ্ছি। টিসিপি আইপি মডেলটা পড়বো, এবং ইউজুয়ালি পরীক্ষায় যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে এরকম টাইপের যে বিভিন্ন যে লেয়ার গুলা আছে এই লেয়ারে কোন প্রোটোকল গুলা ইউজ হয়, এইটা হচ্ছে এক ধরনের কোশ্চিন আসে পরীক্ষায়। আর সেকেন্ড যে টাইপের কোশ্চিন আসে যে আমার যে যে লেয়ার গুলা আছে এই লেয়ার গুলাতে কোন ডিভাইস গুলা ইউজ করা হয়। সো এই দুই টাইপের কোশ্চিন পড়লেই ইউজুয়ালি এখান থেকে এই টাইপের কোশ্চিন আসে থাকে। ঠিক আছে, তো টিসিপি আইপি মডেল তো আমরা সবাই জানি কম বেশি। আহ এই যে এখানে এটা হচ্ছে ওই যে তোমাদের যে বইটার কথা আমি বলছিলাম, এটা অনলাইনে অ্যাভেলেবেল, ওই বইটা থেকে একটা স্ক্রিনশট, যেখানে হচ্ছে দেওয়া আছে যে কোন লেয়ারে আসলে কোন আহ, আমার যে কি বলে ডিভাইস সেটা ইউজ স্যার হয়। বইটা যেমন পাই না বইটা পাও নাই? স্যার। বইটা দেখি আচ্ছা, মানে আমি টাকা তাহলে, দিয়ে কিনতে লাগে। হ্যাঁ আমি তাহলে এটা তোমাদের ওই যে ট্যাফের থ্রুতে তোমাদের চাকরি স্যারকে প্রোভাইড করবো না। আর যদি পার্সোনালি তুমি আমাকে মেসেজ করো আমি তোমাকে দিয়ে দিতে পারবো, হোয়াটসঅ্যাপে বা মেইলে। তাহলে আপনাকে একটা মেইল করে দেবো। হ্যাঁ, আমাকে একটা মেইল বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো, আমি তাহলে বইটা তোমাকে প্রোভাইড করে দিতে পারবো। ঠিক আছে। সো মেইনলি তুমি এখান থেকে যেটা করবা যে কোন কোন ইয়াতে কোন ডিভাইস ইউজ করা হয় আর কোন প্রোটোকল ইউজ করা হয়। যেমন ফর এক্সাম্পল ফিজিক্যাল লেয়ারে রিপিটার ইউজ করা হয়, ডেটা লিঙ্ক লেয়ারে ব্রিজ বা হাব ইউজ করা। সো এখান থেকে আশা করি যে এইটুকু পড়লেই কমন পাবা। এরপরে যেই টাইপের কোশ্চিন আসে সেটা হচ্ছে যে আইপি আইপি ক্লাসেস আর সাবনেটিং থেকে। আর এখানে হচ্ছে যে আহ, বিভিন্ন সিনারিও দিয়ে ওখানে টিএম এর কোশ্চিনেও আসে, এটা আবার এএম এর কোশ্চিনেও আসে, যে তোমাকে টোটাল একটা সিনারিও দিয়ে ওখান থেকে বলা হয় যে এখানে কতগুলো আমার ডিভাইস অ্যাড হইতে পারবে, আর টোটাল আমার যে ডিভাইস গুলো অ্যাড হয়েছে ওখানে আমি কি কি ক্লাসে ওটাকে সাব ডিভাইড করতে পারি এন্ড সো অন। এই কোশ্চেন গুলো, সাবনেটিং এর পোর্শন গুলো। ঠিক আছে। এবং এরকম টাইপের কোশ্চেন খুবই কমন, তোমরা যদি আগের কোনো প্রবলেম সলভ করে থাকো যে এরকম একটা ফিগার দিয়ে এইখান থেকে বিভিন্ন কোশ্চেন করে। সো আমার মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, আর যেহেতু আমরা নেটওয়ার্কিং অলরেডি এটা পড়ি, সো এটা সবাই পারার কথা। এই যে এই কোশ্চেনটাও মাল্টিপাল টাইম এএম এ আসছে, যে ট্রান্সমিশন মেথড কি কি টাইপের হইতে পারে। যেমন বলা হয় যে ধরো হাফ ডুপ্লেক্স, ওইটার বিভিন্ন এক্সপ্লেনেশন দেওয়া থাকে, বলতে হয় যে হাফ ডুপ্লেক্সের জন্য নিচের কোন কন্ডিশনটা সত্য। সো যখন আমরা ডাটা ট্রান্সমিট করি এক জায়গা থেকে আরেক জায়গায়, সো এই তিনটা উপায়ে ডাটা আমরা ট্রান্সমিট করতে পারি। এছাড়াও কিছু মাল্টিপ্লেক্সিং এর মেথড আছে, আহ, যেমন হচ্ছে টিডিএম, যেটা হচ্ছে টাইম ডিভিশন মডেলিং। এখানে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে হচ্ছে যে আমরা টাইম স্লট ডিভাইড করে হচ্ছে ডাটা পাঠাইতে পারি এন্ড সো অন। সো এই ট্রান্সমিশন প্রসেস বা ট্রান্সমিশনের যে মেথড এবং মাল্টিপ্লেক্সিং এর যে কমন মেথড গুলো আছে এখান থেকেও এএমএ কোশ্চিন আসে থাকে। ট্রান্সমিশন ইরর, এটা অলরেডি হয়তো থিওরি ক্লাসে তোমরা পড়ছো। যেমন হচ্ছে আমরা 7 বিট হ্যামিং কোড, এটা আমরা পড়ছি, যে কিভাবে ক্যালকুলেশন হয়, কোন কোন বিটে তুমি প্যারিটি পাঠাও এন্ড সো অন। দেন সিআরসি, এটা হচ্ছে আরেকটা ইরর ডিটেকশন এবং ইরর ডিটেকশন মেথড, যেটার থ্রুতে আমরা একাধিক বিটের ইরর হয়েছে কোথায় সেটা আমরা বের করতে পারি, বা অ্যাকচুয়ালি ইরর হয়েছে কিনা সেই জিনিসটাও ক্যালকুলেশন করা যায়
এবং এখানে আমরা এক্সোর অপারেশন পারফর্ম করে রিমাইন্ডার ক্যালকুলেশন করে যদি জিরো না আসে তাহলে আমরা ধরে নিই যে ইরোর আসছে। সো এই ট্রান্সমিশন ইরোর থেকেও বিভিন্ন প্রশ্ন আসে। মূলত আমি যেটা খেয়াল করে দেখলাম, যেই প্রশ্নগুলো আসে সেখানে হচ্ছে একটা বিট বা দুইটা বিটকে অল্টার করে দেওয়া হয় এবং বলা হয় যে নিচের কোন মেথডটি দিয়ে তুমি এই ইরোর, যে ইরোরটা হয়েছে বা ইরোরটা অ্যারাইজ করছে সেটাকে তুমি ডিটেক্ট করতে পারবে, এরকম। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। সুইচিং, প্যাকেট সুইচিং আর সার্কিট সুইচিং, যেখানে হচ্ছে প্যাকেট সুইচিং এ আমরা প্যাকেট গুলোকে ডিফারেন্ট পাথের থ্রুতে ডেস্টিনেশনে পাঠাইতে পারি এবং শেষে হচ্ছে আমাদের এটাকে কালেক্ট করে রিসিভার হচ্ছে বুঝতে পারে যে কোন অংশটা মিসিং আছে নাকি নাই। এখানে হচ্ছে মাল্টিপল পাথ ইউজ করা যায়। আর সার্কিট সুইচিং এ আমরা জানি যে আগে একটা নির্দিষ্ট প্রিডিফাইন্ড পাথ তৈরি করতে হয় এবং এইটার থ্রুতেই তোমাকে ডাটা পাঠাইতে হয়। দুইটারই আপস এন্ড ডাউনস আছে। যেমন প্যাকেট সুইচিং এ যদি কোনো একটা ডাটা প্যাকেট মিসিং হয় শুধুমাত্র ওই প্যাকেটটাকেই ট্রান্সমিট করতে হয়। আর এখানে যেমন সার্কিট সুইচিং এ যদি কোনো ডাটা আমার একবার মিসিং হয়, যেহেতু আমি সেম একটা নির্দিষ্ট লাইনে দিয়ে পাঠাচ্ছি, পুরা ডাটাটা আমার আবার পাঠাইতে হয়। আর এখানে যেমন লাইনটাকে ফিক্সড, এখানে কিন্তু লাইনটা ফিক্সড। সো দুইটারই কিছু আপস ডাউনস আছে, এখান থেকেও কিছু কোশ্চেনারিজ হয়ে থাকে। আর নিচের এগুলা এগুলা আমি দ্রুত জাস্ট নামগুলা বলে যাব। বিভিন্ন টাইপের অ্যাটাক আমরা সাইবার সিকিউরিটি কোর্সে হয়তো পড়ছি, বা অন্যরা থাকলে হয়তো অন্য কোর্সে নাও পড়তে পারি। তো এই অ্যাটাক গুলো যেমন ডস অ্যাটাক, এমআইটিএম যেটা হচ্ছে ম্যান ইন দা মিডিল অ্যাটাক, দেন হচ্ছে এখানে আরো কিছু অ্যাটাকের নাম লিখছি। তো এরকম বিভিন্ন টাইপের অ্যাটাক, যেমন যখন আমি পরীক্ষা দিছিলাম তখন হচ্ছে আমাদের এই যে রেইনবো অ্যাটাক থেকে একটা কোশ্চেন আসছিল। ওকে, সো তোমাদেরও আসতে পারে। আহ কাউন্টার মেজার, যে অ্যাটাক গুলাকে কিভাবে প্রিভেন্ট করা যায়। আর সিকিউরিটির পার্ট থেকে যেমন ক্রিপ্টোগ্রাফি, বেসিক ক্রিপ্টোগ্রাফিক নলেজ তোমার থাকতে হবে যে ক্রিপ্টোগ্রাফি কি, কেন আমরা ইউজ করি। আমরা অলরেডি জানি যে ক্রিপ্টোগ্রাফির থ্রুতে আমরা ডাটাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যেন হচ্ছে অ্যাটাকারের পক্ষে ওই পর্যায় থেকে আবার প্লেন টেক্সটে বা অরিজিনাল আমার যে ইনপুট ছিল সেটাতে ব্যাক করে আসা ডিফিকাল্ট হয়, এরকম প্রসেস। দুই টাইপের ক্রিপ্টোগ্রাফি হয়, সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক। আর স্ট্রিম এবং ব্লক সাইফারের থ্রুতে আমরা হচ্ছে এই কাজটা করতে পারি। যেমন হচ্ছে আমার সিমেট্রিক সাইফার হোক আর অ্যাসিমেট্রিক হোক, দুইটাই হচ্ছে স্ট্রিম বা ব্লকের থ্রুতে কাজ করতে পারে। যেমন হচ্ছে স্ট্রিম সাইফারের কথা বললে সিজার সাইফারের নাম আমরা শুনছি সবচেয়ে কমন, সেটা হচ্ছে একটা স্ট্রিম সাইফার, কারণ প্রত্যেকটা বিট ধরে কাজ করতে হয়। যেমন এইএস ডিএস বলে যে সমস্ত অ্যালগোরিদম আছে, এনক্রিপশন অ্যালগোরিদম, সেখানে হচ্ছে আবার আমরা ব্লক ধরে কাজ করি রেদার দেন একটা সিঙ্গেল বিটের থেকে। তো এই জিনিসগুলো আমাদের বেসিক নলেজ থাকতে হবে। যেমন পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি আমরা জানি যে যাকে আমি ডাটা পাঠাইতে চাই তার পাবলিক কি দিয়ে আমাকে শুধুমাত্র এনক্রিপ্ট করতে হয়, যার কাছে পাঠাই সে নিজের প্রাইভেট কি দিয়ে সেটাকে ডিক্রিপ্ট করতে পারে ইজি ওয়েতে। সো এটা হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি এবং এটার কিছু সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। যেমন সুবিধা হচ্ছে শুধুমাত্র যার যার প্রাইভেট কি সে সেই জানে, এখানে অন্যজন সেই সিক্রেট কিটা জানে না, এবং যে কাউকে আমি মেসেজ পাঠাইতে পারি তার পাবলিক কি ব্যবহার করে। এটার এটার প্রবলেম কি, যেহেতু এখানে একটা কমপ্লেক্স আর্কিটেকচার, পাবলিক এবং প্রাইভেট কি জেনারেশনের একটা ব্যাপার আছে যেটা সার্ভার থেকে ইউজুয়ালি প্রোভাইড করা হয়, সেই ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন করতে হয় আরএস অ্যালগোরিদম এটার থ্রুতে। সো এটা একটু স্লো। আর সিমেট্রিক সাইফারের ক্ষেত্রে আমাদের হচ্ছে শুধুমাত্র কিছু এক্সর অপারেশন অথবা সাবস্টিটিউশন, বেসিক সাবস্টিটিউশন বা যোগ করা এরকম টাইপের অপারেশন পারফর্ম করে থাকি আমরা। সো অবভিয়াসলি হচ্ছে যে আমাদের যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি এটার থেকে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি হচ্ছে ফাস্টার। কিন্তু যদি সিকিউরিটি কনসার্নের কথা চিন্তা করি তাহলে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি অবশ্যই সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির থেকে আগায় থাকবে। এছাড়াও নিচের যে টপিক ডিজিটাল সিগনেচার, এইটাও থেকে অনেক কোশ্চিন আসে, একটু পরে তোমাদেরকে দেখাবো যে ম্যান ইন দা মিডিল অ্যাটাক, ডিজিটাল সিগনেচার, বা যেই নামগুলো আমি এখানে দ্রুত ক্রস করে যাচ্ছি সেটা আমি আরো ডিটেলসে ডিসকাস করব। তবে এই টপিকগুলো যে পরীক্ষায় আসে এটার একটা জাস্ট তোমাদের ওভারভিউ দেবো। যেমন ডিজিটাল সিগনেচারটা কি, কেউ যখন ডাটা পাঠায় তার ডিজিটালি তার আইডেন্টিফিকেশনটাও প্রোভাইড করা যে সে ভ্যালিড পার্সন বা ভ্যালিড জায়গা থেকে ভ্যালিড সোর্স থেকে ডাটাটা আসছে, ওটাকে আমরা বলি ডিজিটাল সিগনেচার। এটা আমরা একটু পরে আবার দেখবো। এছাড়াও সার্টিফিকেশন, তোমরা জানো যে বারবার এই আমার যে যে ডিজিটাল সিগনেচারটা প্রোভাইড করা এবং বারবার ক্যালকুলেশন করাটা ডিফিকাল্ট। সো এখানে কিছু সার্টিফিকেট প্রোভাইড করা হয় যেটার মাধ্যমে আমি নিজের ভ্যালিডিটি প্রুফ করতে পারি, এবং একটা সার্টিফিকেটের একটা নির্দিষ্ট টাইম রেঞ্জ থাকে, অতক্ষণ পর্যন্ত আমার আর কোনো ক্যালকুলেশন করতে হয় না। সেম সার্টিফিকেট আমরা ব্যবহার করতে পারি আমাদের কমিউনিকেশনের জন্য। একটু পরে ব্যাপারগুলো আরেকটু ক্লিয়ার হবে। এছাড়াও ইউজার অথেন্টিকেশনের একটা পার্ট আছে, যে যদি কেউ কোনো সার্ভার থেকে ডাটা কালেক্ট করতে চায় বা ডাটা অ্যাক্সেস করতে চায়, সেই ক্ষেত্রে আসলে সরাসরি
এই কালেকশনটা সে করতে পারে না, তাকে হচ্ছে কিছু নির্দিষ্ট প্রসেসিং এর থ্রুতে এই কাজটা করতে হয়। সো ইউজার অথেন্টিকেশন বলে একটা ব্যাপার আছে, যে কোন ইউজার আসলে অ্যাকচুয়ালি সার্ভারের কোন অংশ অ্যাক্সেস করতে পারবে, সেটার জন্য হচ্ছে নির্দিষ্ট প্রসেস আছে, আহ, যেটাকে আমরা বলি ইউজার অথেন্টিকেশন। সো এটার বিভিন্ন মেথড আছে। তার মধ্যে এখানে একটা স্যাম্পল ভেরিফাইড প্রসেস যেটা কেডিসি থ্রুতে হয়, এটা হচ্ছে জাস্ট এখানে ডেপিক্ট করা হয়েছে। এছাড়া হচ্ছে মেসেজ অথেন্টিকেশন হইতে পারে, যে যেই মেসেজটা আমার কাছে আসছে সেই মেসেজটা কি আসলেই ভ্যালিড, অর্থাৎ ইউজার যেই মেসেজটা আমাকে সেন্ড করছে সেই মেসেজটাই কি আমার কাছে আসছে কিনা, এই ক্যালকুলেশন করার জন্য আমরা হচ্ছে মেসেজ অথেন্টিকেশন ইউজ করতে পারি। ঠিক আছে। সো এই হচ্ছে আমি একটা কুইক ওভারভিউ দিলাম যে যেই মেথড, যেই প্রসেস বা যেই টপিক গুলা সচরাচর পরীক্ষায় আসে থাকে। সো এখান থেকে পড়লে আমি আশা করতেছি তুমি কিছু টপিক কমন পাবা। তো আমরা হচ্ছে এখন কিছু কোশ্চেনারিজ সলভ করি, রিলেটেড কোশ্চেনারিজ, এবং বোঝার চেষ্টা করি যে কিভাবে এই সিকিউরিটি রিলেটেড কাজগুলো হয়। সো ফার্স্ট আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমি রিসেন্ট দুইটা কয়েকটা কোশ্চেন তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, যেটা হচ্ছে যে তোমার 24-এ আসছিল আর হচ্ছে 25-এ আসছে, এরকম দুইটা টপিক আমি তোমাদেরকে দুইটা কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করেছি। যেমন এখানে একটা সিনারিও দেওয়া আছে, আমরা একটু সিনারিওটা যদি একটু রিড আউট করি। যেমন প্রথমে বলছে যে একটা ইনফরমেশন সিস্টেম কোম্পানি আছে। ওকে। সো এখানে হচ্ছে বিভিন্ন এমপ্লয়িরা তাদের কাজটা করে থাকে, অর্থাৎ জাস্ট একটা কোম্পানি যেখানে হচ্ছে রেগুলার প্রসেসে ওয়ার্কাররা কাজ করে। এবং এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার একটা হচ্ছে সিকিউরিটি টিম আছে, যেটা হচ্ছে সিকিউরিটি রিলেটেড যে সমস্ত ইস্যু এটা নিয়ে তারা কাজ করে। এবং যে সমস্ত ওয়ার্কাররা সেই অফিসে কাজ করে তাদেরকে তারা বিভিন্ন নলেজ দেয় যে কিভাবে সিকিউর থাকতে হবে। সো জাস্ট একটা সিম্পল সিনারিও, একটা অফিস, এই অফিসে একটা টিম আছে, সেই টিমের আন্ডারে যারা কাজ করে তাদেরকে তারা শিখায় যে কিভাবে সিকিউর থাকতে হবে। এখন বলছে ওয়ান মর্নিং এ কোম্পানি ওয়ার্কার who had just started his daily job and successfully signed into the company's enterprise system received the following email। মানে সে হচ্ছে তার অফিসে গেছে, অফিসে যায় দেখলো যে তার কাছে একটা মেইল আসছে। মেইলটার দিকে আমরা একটু খেয়াল করি, তার মেইলটা হচ্ছে এরকম। এখানে একটা জিনিস খেয়াল করো, সে কিন্তু সাকসেসফুলি সাইন্ড ইনটু দ্য কোম্পানিজ এন্টারপ্রাইজ সিস্টেম। এটা থেকে বোঝা যায় যে সে একজন ভ্যালিড এমপ্লয়ি। যদি ভ্যালিড এমপ্লয়ি না হইতো তাহলে নিশ্চয়ই এখানে সে এক্সেস করতে পারতেন। অর্থাৎ একজন ভ্যালিড এমপ্লয়ি এক্সেস করার পর দেখছে যে একটা মেইল আসছে। সো মেইলটার মধ্যে কি আছে? ফ্রম, তারপরে হচ্ছে টু, যে বলছে যে এটা অ্যাডমিনিস্ট্রেশন অফিস থেকে পাঠাইছি। সাবজেক্ট সাবজেক্ট কি? সে বলছে যে প্লিজ আপডেট ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন আপডেট করতে বলছে। এখন এই ইনফরমেশন এখানে হচ্ছে মেইলের মধ্যে অনেক কিছু লেখা আছে। মূল কথাটা আমি তোমাকে বলি। মূল কথাটা হচ্ছে যে কিছু বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি কন্টিনিউ করি। এখানে বলছে যে ক্লাস তোমার ইনফরমেশন, এখানে বলছে যে তোমার ইনফরমেশন ঠিকঠাক নাই। তোমাকে একটা চেক দেওয়া হবে, যদি তুমি এই চেকটা পাইতে চাও তাইলে তুমি দুপুরের মধ্যে হচ্ছে তোমার প্রোফাইলটাকে আপডেট করো। এরকম টাইপের একটা মেইল লেখা হয়েছে। এবং বলছে কিভাবে আপডেট করবা, নিচে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে যে ক্লিক করলেই তুমি হচ্ছে আপডেটের মেইলটা পাবো। মানে আপডেট করার যে প্রসেসটা সেটা তুমি এক্সেস করতে পারবে। ওকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, প্লিজ ইউজ দ্য লিঙ্ক বিলো টু আপডেট ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এখন এই মেইলটা দেখার পর যে ওয়ার্কার, সে বুঝতে পারছে যে এখানে কিছু একটা ভুল হয়েছে বা এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। তো সে কি করছে, যেহেতু তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, সে তার ওই যে লিঙ্কটা পাইছে মেইলের মধ্যে সেটাকে সে সাসপেক্ট করছে এবং সে ওটাতে ক্লিক করেনি। এবং সে বোঝার চেষ্টা করছে যে এটা আসলে কি টাইপের অ্যাটাক। যেহেতু তাদেরকে লার্ন করানো হয়, সরি টিচ করা হয় যে আসলে জিনিসটা কি, সেই কারণে সে বুঝতে পারছে এটা কোন অ্যাটাক এবং এটা টিপিক্যালি কিসের মাধ্যমে করা হয় সেটাও সে বুঝতে পারছে। এবং এর পরবর্তীতে সে হচ্ছে কোম্পানির যে সিকিউরিটি টিম তাকে বলছে যে এরকম একটা ঘটনা ঘটছে। এবং কিছুদিন পর সে মেইল পাইছে সিকিউরিটি টিম থেকে। সিকিউরিটি টিম তাকে জানাইছে যে হ্যাঁ, তুমি যে জিনিসটা বলতেছিলা এটা আসলে একটা ইস্যু এবং এটাকে আমরা সলভ করছি, এবং তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি যে তুমি আমাদের গাইডলাইনটা ফলো করছো। ওকে। এখন কথা হচ্ছে যে এখানে এ আর বি তে কি বসবে। যে যে এমপ্লয়ি ছিল সে আসলে এখানে এই অ্যাটাকটাকে, কোন অ্যাটাক এটাকে সে কিভাবে বুঝতে পারছে এটা কোন অ্যাটাক, এবং
কি কিসের উপর বেস করে এটা চালানো হয় সেটা তোমাকে লিখতে বলছে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে কি অ্যাটাক সেটা খুঁজে বের করা। এখন অ্যাটাকের আমরা যদি লিস্টটা দেখি, এতে কি কি বসতে পারে। সো এখানে প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক দুইটা সেকশনে আছে, এসকিউএল ইনজেকশন দুইটা সেকশনে আছে, আর হচ্ছে ফিশিং বলে দুইটা সেকশন আছে। অর্থাৎ যে কোনো একটা যদি আমি পিক করি তাহলে অপর অপশনটা আমি বাদ দিতে পারি। যেমন আমি যদি দেখাইতে পারি যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক এটা হবে না, তাইলে এই যে এ আর বি অপশনটাকে আমি ডিরেক্ট বাদ দিয়ে ফেলতে পারি, বাকিগুলোর জন্য সেম। এখন আমরা যদি বুঝতে চেষ্টা করি যে আসলে এখানে কোন অ্যাটাকটা ঘটছে, তাহলে আমাদের জানতে হবে যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকটা আসলে কি। তো আমি একটা দ্রুত তোমাকে ওভারভিউ দেই যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকটা আসলে কি। তো আমি এখানে একটা সিনারিও অলরেডি অন করে রাখছি, যেটা হচ্ছে ডিফি হেলম্যান কি এক্সচেঞ্জের উপরে। আমি এখানে টেকনিক্যাল ডিটেলসে যাব না, জাস্ট ওভারভিউ একটা ধারণা দিই। সেটা হচ্ছে এই যে অ্যালিস এবং বব এরা যখন কমিউনিকেশন করে, মানে নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেছে, মধ্যে একজন থার্ড পার্টি ডার্থ বলে সে হচ্ছে দুইজনের কমিউনিকেশনটা কন্ট্রোল করতেছে। অর্থাৎ এই পাশ থেকে যখন কোনো ডাটা যাচ্ছে, ডার্থ নামে যেই অ্যাটাকার আছে সে সেটাকে ইন্টারসেপ্ট করতেছে এবং ববের কাছে ট্রান্সফার করতেছে। ববের কাছ থেকে কোনো ইনফরমেশন আসলে এইটাকেও সে ইন্টারসেপ্ট করতেছে এবং হচ্ছে অ্যালিসের কাছে প্রোভাইড করতেছে। সুতরাং এই যে যে ভ্যালিড পার্টি, অর্থাৎ অ্যালিস এবং বব, তাদের কিন্তু বোঝার উপায় নাই যে মধ্যে থেকে বসে আরেকজন আসলে তাদের দুই পার্টিকেই কন্ট্রোল করতেছে। সো যখন এরকম সিনারিও ঘটে, সেই ক্ষেত্রে আমরা এই ঘটনাটাকে বলি হচ্ছে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এবং এই যে এখানে যে অ্যাটাকার থাকে সেই অ্যাটাকার ইম্পারসনেট করে, যখন অ্যালিস ববের সাথে কমিউনিকেশন করে তখন সে ইম্পারসনেট করে যে আমি হচ্ছি অ্যালিস, ববকে বোঝায় যে সে হচ্ছে অ্যালিস। আর বব যখন কমিউনিকেশন করে তখন অ্যালিসকে বোঝায়, যে অ্যাটাকার বোঝায় যে আমি হচ্ছি বব, অর্থাৎ ইম্পারসনেট করে এই জিনিসটা। তো এইখানে আমরা যদি আমাদের সিনারিওতে খেয়াল করি, এই সিনারিওতে কি আমাদের কোথাও এরকম ঘটনা ঘটছে যে মধ্যে থেকে একজন বসে দুই পার্টিকে কন্ট্রোল করছে? আসলে এখানে একটা মাত্র সিম্পল মেইল আসছে, এটা বাদে আর কিছু হয় না। সুতরাং আমি বুঝতে পারি যে এই যে আমার যে এই দুইটা অপশন দেওয়া আছে, এ আর বি, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক, এটা আসলে এখানে হয় নাই, কারণ এখানে তো কোনো পার্টি মধ্যে থেকে বসে দুই জায়গায় কন্ট্রোল করছে না। সো এটা আসলে হয় না। সেকেন্ড যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ফিশিং। এখন ফিশিং আমরা জানি যে ফিশিং কিভাবে করা হয়, ইউজুয়ালি লিঙ্কের থ্রুতে এবং কোনো একটা ভ্যালিড সোর্সের মতন করে রিপ্রেজেন্ট করা হয়। যে যেমন এটা একটা ওয়েবসাইট, ফেসবুকের মতন করে আমি একটা ওয়েবসাইট বানাই বললাম এটা হচ্ছে ফেসবুকের ওয়েবসাইট, অর্থাৎ একটা আমি ফিশিং লিঙ্ক তৈরি করে এরকম করতে পারি। সো মানে একই টাইপের শো করার চেষ্টা করা ফিশিং লিঙ্ক থেকে। সো আমরা এটাকে আপাতত কনসিডারেশনে রাখতে পারি যে হ্যাঁ ফিশিং হইতে পারে, এখনো কিন্তু আমরা জানি না কারণ নিচের অপশন আমরা দেখিনি। আমি যদি পরবর্তীতে নিচের অপশন দুইটাতে যাই, যেটা হচ্ছে এসকিউএল ইনজেকশন। এখন এসকিউএল ইনজেকশন কিভাবে কাজ করে এটা নিশ্চয়ই আমরা অলরেডি জানি। আমি একটা কুইক ডেমো তোমাদের দেখাই, যেটা অলরেডি তোমরা হয়তো অনেকেই জানো। সেটা হচ্ছে যে যখন আমার কোনো ইউজার ইনপুটের ফিল্ড থাকে এবং এই ফিল্ডটাতে আমি যে কোনো ভ্যালু বসাইতে পারি, এবং আমি যে ভ্যালুটা বসাই সেই ভ্যালুটা অ্যাকচুয়ালি ডাটাবেজে কোথাও এক্সিকিউট হয়, তখন ওইটাকে আমরা বলি এসকিউএল ইনজেকশন। কারণ আমার ডাটাবেজে এক্সিকিউশনের জন্য আমি মূলত আমার যে ইউজার ইনপুট সেখানে ডাটাবেজের এসকিউএল প্যারামিটার বা এসকিউএল কুয়েরি দিয়ে থাকি। অর্থাৎ যেমন এই যে এখানে আমাদের একটা লগ ইন ফর্ম আছে, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড যে কোনো কিছুই আমি দিতে পারি। সেখানে আমি একটা ইউজার নেম দিছি, আর এখানে হচ্ছে আমি একটা এসকিউএল ইনজেকশন চালাইছি, যেটা হচ্ছে একটা অর অপারেশনের থ্রুতে। এটা মূলত কিছুই না, এটা অ্যাকচুয়ালি ডাটাবেজে এইভাবে এক্সিকিউট হবে যে যখন আমি এখানে লগ ইন বাটনে প্রেস করব তখন ব্যাকগ্রাউন্ডে আসলে এই কোডটা চলবে, যেখানে হচ্ছে ইমেল। আর এই যেখানে আমরা জানি যে পাসওয়ার্ডটা যাই হোক না কেন, পাসওয়ার্ডটা যদি আমি নাও জানি, 1 = 1 এই কথাটা লেখার কারণে আমার এই কন্ডিশনটা সত্য হবে অর এর ক্ষেত্রে, এবং আমি ইজিলি অ্যাক্সেস করতে পারবো। সো আমি ডিটেলস পড়াচ্ছি না, কিন্তু আমরা বুঝতে পারি যে এসকিউএল ইনজেকশনে কোনো একটা এসকিউএল কুয়েরি ডাটাবেজে এক্সিকিউট হয়। আমাদের এখানে যে সিনারিও আছে, এই সিনারিওতে আমরা কিন্তু কোথাও এরকম কিছু দেখি নাই যে এসকিউএল কুয়েরি আছে কিনা বা এরকম কিছু। আমরা যদি লিঙ্কটার দিকে খেয়ালও করি যে এখানে কি কোনো এসকিউএল কুয়েরি লেখা হয়েছে কিনা, যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে example.com, এটা ভ্যালিড কিছু একটা কোম্পানি, ওকে, কোন একটা নাম, পেচেক, ওকে, এটা একটা প্যারামিটার, সরি এটা একটা ভ্যালু, আর লাস্টে হচ্ছে আমাদের এখানে প্যারামিটার বলে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। এখন এখানে কোশ্চেনটা এইটাই যে এই যে আমার যে প্যারামিটার কথা লেখা আছে এটা কি এসকিউএল ইনজেকশনের কোনো প্যারামিটার কিনা। এবং আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা আসলে কোনো এসকিউএল প্যারামিটারের কুয়েরি না,
বরঞ্চ এইটা শুধুমাত্র একটা হইতে পারে, এটা কোনো একটা সেশন আইডি, অথবা হইতে পারে এটা কোনো একটা টোকেন, অর্থাৎ জাস্ট একটা ভ্যালু একটা প্যারামিটারের মধ্যে সেট করা হয়েছে। এখানে কিন্তু কোনো এসকিউএল কুইরি বা এসকিউএল ইনজেকশনের যে সমস্ত ভ্যালু আমরা লিখে থাকি সেরকম কোনো কিছু এখানে আমরা দেখা যাচ্ছে না। সুতরাং আমি এই ডিসিশনে পৌঁছাইতে পারি যে আমার এ এবং বি এই দুইটা হবে না, ই এবং এফ এই দুইটাও হবে না, তাহলে আমার বাকি থাকে হচ্ছে সি এবং ডি। এই ফিশিং এর মধ্যেই কোনো একটা হবে। এখন কথা হচ্ছে কোনটা হবে সেটা আমাকে বুঝতে হবে। আর আমাদের কিন্তু বি এর মধ্যে যে অপশনটা ছিল সেটা বলছিল যে সে প্রথমে বুঝতে পারছে এটা কোন অ্যাটাক, যেটা আমরা অলরেডি জানি এখন যে এটা হচ্ছে ফিশিং অ্যাটাক। এবং এটা টিপিক্যালি কিসের মাধ্যমে করা হয়, এটা তো সিনারিওর মধ্যেই দেওয়া আছে যে এই যে লিঙ্কের থ্রুতে এই জিনিসটা করা হয়েছে। তাহলে আমরা যদি আমাদের অপশনের দিকে যাই, ফিশিং এর দুইটা অপশন আছে। একটা হচ্ছে ইমেল ডিরেক্টিং সামওয়ান টু এ স্পুফড ওয়েবসাইট, অবশ্যই এটা হইতে পারে ওই যে মানে একই রকম শো করার চেষ্টা করা। আর আরেকটা হচ্ছে ইমেল উইথ ইনকারেক্ট ডিজিটাল সিগনেচার। এখন ইমেল যখন পাঠানো হয়েছে, এই ইমেলের লিঙ্কে ক্লিক করলে তুমি একটা ওয়েবসাইটে যাইতে পারো, কিন্তু ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে ব্যাপারটা কি রকম? আমি অ্যাকচুয়ালি ডিজিটাল সিগনেচারের একটা জিনিস অন করে রাখছি এখানে, যে ডিজিটাল সিগনেচার জিনিসটা কি। ডিজিটাল সিগনেচার হচ্ছে ব্যাপারটা এরকম যে কোনো একজন ইউজার যখন কোনো ডাটা আরেক জায়গায় পাঠায় রিসিভারের কাছে, তখন তাকে প্রুফ করতে হয় যে এই ডাটাটা একটা ভ্যালিড ডাটা। বা রিসিভার যখন রিসিভার এন্ডে কোনো একটা ডাটা রিসিভ করে, সে জানতে চায় এটা কি কোনো ভ্যালিড সোর্স থেকে আসছে কিনা। এই জন্য যেটা করা হয়, সেন্ডার যেটা করে সেটা হচ্ছে তার যে ডাটাটা সেটা হচ্ছে তার নিজের প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে। অর্থাৎ এই অ্যাটাকার নিজের প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করে, এবং এটা হচ্ছে পরবর্তীতে হ্যাশিং ট্যাশিং করতে পারে, কিন্তু এই ডাটাটা সে রিসিভারের কাছে পাঠায়। এবং রিসিভার যে কাজটা করে, এই যে সেন্ডার, এই সেন্ডারের পাবলিক কি দিয়ে এটাকে হচ্ছে ভেরিফাই করে। কি ভেরিফাই করে? সে দেখে যে এখানে প্রাইভেট কিতে যেটা এনক্রিপ্ট করা হয়েছে সেটা যে সেন্ডার তার পাবলিক কি দিয়ে ডিক্রিপ্ট করা যাচ্ছে কিনা। কারণ আমরা জানি যে পাবলিক কি এবং প্রাইভেট কি যে জেনারেশন প্রসেস, সেই হিসাবে একটা আরেকটার ইনভার্স প্রসেস, অর্থাৎ তালা খোলা এবং বন্ধ হওয়ার মতন ব্যাপার। সো যদি কেউ প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে তাহলে পাবলিক কি দিয়ে খোলা যাবে, যদি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে তাহলে প্রাইভেট কি দিয়ে খোলা যাবে। সো এখানে প্রাইভেট কি দিয়ে কেন এনক্রিপশনটা হচ্ছে? কারণ যে কেউ যেন ভেরিফাই করতে পারে যে এই ইউজার আসলে ওই ইউজার কিনা, কারণ তার পাবলিক কি দিয়ে আমি ওইটাকে আইডেন্টিফাই করতে পারতেছি কিনা। যদি পারি তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এটা ভ্যালিড ইউজার, যদি না পারি তাহলে ওইটাকে ডিসকার্ড করে দেওয়া হবে যে না এটা আসলে ভ্যালিড ইউজার থেকে আসে নাই। সো ডিজিটাল সিগনেচার হচ্ছে ডিজিটালি নিজের আইডেন্টিটি প্রুফ করা। কিন্তু আমাদের সিনারিওতে কোথাও এরকম ডিজিটাল আইডেন্টিটি প্রুফিং এর কিছুই ছিল না। শুধুমাত্র আমরা দেখছিলাম একটা লিঙ্ক দেওয়া ছিল যেখানে ক্লিক করে কোথাও আমাকে নিয়ে যেতে পারে। সো আমরা কনফিডেন্টের সাথে বলতে পারি যে আমাদের অ্যান্সারটা আসলে সি। এবং আমি অ্যান্সারটা অন করে রাখছি এখানে, তোমরা দেখতে পারো যে 17 নম্বর যেটা আমাদের, এটার অ্যান্সার হচ্ছে আসলে সি। অলরাইট। সো এভাবে করে আমরা এটা সলভ করতে পারি। তো এটার জন্য আমাদের যেটা জানতে হয় এগুলো বেসিক নলেজ। এই কারণে আমি তোমাদের এখানে স্লাইডটা তৈরি করে রাখছি যে বেসিক কোন জিনিসগুলো আসলে পরীক্ষায় কমনলি আসে। সো এখান থেকে দেখে তোমরা এই টপিক গুলা রিভাইজ করে নিতে পারো। অলরাইট, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটা একটু বলে তারপরে শুরু করি। যেমন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোম্পানি এক্স ইজ এ স্মল ট্রেডিং কোম্পানি, একটা কোম্পানির কথা বলা হচ্ছে। এখন এই কোম্পানিটা চাচ্ছে তাদের একটা নিউ ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে তাদের কাস্টমারদের জন্য, যেন তাদের কাস্টমাররা অনলাইনে প্রোডাক্টটা তৈরি করতে পারে। ফেয়ার সিনারিও। ওকে, এখন বলছে দ্য কোম্পানি উইল অলসো হোস্ট ইটস ওন ইমেল সার্ভিস। তাহলে আমরা দুইটা জিনিস এখানে খেয়াল করলাম, যে হচ্ছে কেউ একজন নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে যেখানে হচ্ছে যে সমস্ত ক্লায়েন্টরা আছে, আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টরা হচ্ছে ইজিলি যেন এখান থেকে পারচেস করতে পারে, এরকম একটা সিনারিও। এবং আমরা আরেকটা জিনিস এখানে এনশিওর করতেছি যে কোম্পানি উইল হোস্ট ইটস ওন ইমেল সার্ভিস। তার মানে এই কোম্পানির কিন্তু আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে তাদের ইমেল সার্ভিস। ওকে, কেন এই ইমেল সার্ভিসটা? যেন আহ, তাদের যে পার্টনার আছে এবং কাস্টমার আছে তাদের সাথে তারা কমিউনিকেশন করতে পারে। তো এইটুকু আমরা দেখলাম। এখন এখানে বলছে সেই কোম্পানিটা ইউজ করছে হচ্ছে পিকেআই, যেটা হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, টু প্রোভাইড সিকিউরিটি বোথ ওয়েব সার্ভার এবং ইমেল। তাদের যে দুইটা সার্ভিস, এই যে ওয়েবসাইট যেটা তারা তৈরি করছে বলতেছে সেটা অবশ্যই কোনো একটা ওয়েব সার্ভারের মধ্যে তারা রাখছে। তো ধরে নিলাম এই ওয়েব সার্ভারের মধ্যে তাদের ওয়েবসাইটটা আছে আর তাদের ইমেল আছে। এই ক্ষেত্রে তারা ইউজ করছে হচ্ছে পিকেআই।
অর্থাৎ পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, এবং এটা হচ্ছে তারা সিকিউরিটি রিজনে ইউজ করছে। আর নিচে যদি লাইনটা আমরা দেখি, এখানে পিকেআই সম্পর্কে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা হয়েছে। পিকেআই ইউজেস পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি টু ম্যানেজ আইডেন্টিটি অফ সার্ভার্স অর পারসনস অ্যান্ড ইজ ওয়াইডলি ইউজড অন ইন্টারনেট। তার মানে এই প্রবলেমটা যদি তুমি সলভ করতে চাও তাহলে তোমাকে পিকেআই সম্পর্কে জানতে হবে। সো পিকেআই জিনিসটা কি? এই যে এটা হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। এখন জিনিসটা কি সেটা একটু, এখানে ছবিটা দেখে একটু কমপ্লেক্স মনে হয়, কিন্তু আসলে কমপ্লেক্স কিছুই নাই। আহ এটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে আমার একজন সেন্ডার আছে, এটা হচ্ছে আমার সেন্ডার। এই সেন্ডার রিসিভারের সাথে কমিউনিকেশন করে, এটা হচ্ছে, আর রিসিভারের সাথে ইউজুয়ালি কমিউনিকেশন করে। সো কমিউনিকেশনের সময় আমরা অনেক সময় খেয়াল করছি যে আমার সেন্ডার রিসিভারের কমিউনিকেশনে পাবলিক কিটার প্রয়োজন হয়। অর্থাৎ আমি যদি এই যে একে যদি কোনো ডাটা পাঠাতে চাই তাহলে এর পাবলিক কি আমাকে জানতে হবে। এই পাশের এই পার্সনের ক্ষেত্রেও সেম, যদি আমি কোনো ডাটা পাঠাতে চাই তাহলে এর পাবলিক কি জানতে হবে, যে যার প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করতে পারে। এখন কথা হচ্ছে আমি কিভাবে জানবো যে অন্যজনের পাবলিক কি কোনটা ভ্যালিড পাবলিক কি? মানে যদি অন্যজনের পাবলিক কি ব্যবহার করে আমাকে ডাটা পাঠাইতে হয় তাহলে তো আমাকে জানতে হবে যে ওই পাবলিক কিটা আসলে ভ্যালিড কিনা, অর্থাৎ সোর্সটা ভ্যালিড কিনা, পাবলিক কি যেখান থেকে আসতেছে সেটা ভ্যালিড কিনা। সো এই ভ্যালিডিটি প্রুফের জন্য যেটা হয়, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্টিফিকেশন অথরিটি, যেটাকে সংক্ষেপে হচ্ছে সিএ বলা হয়, এই সিএ রা যেটা করে তোমাকে হচ্ছে একটা ভ্যালিড পাবলিক কি প্রোভাইড করে একটা নির্দিষ্ট সময়ের জন্য, বা অন্যভাবে বলতে গেলে তোমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে যে এই লোকের পাবলিক কি হচ্ছে এইটা। ওকে, তাহলে কি করতে হয়, এই সেন্ডার যেটা করে সে হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন অথরিটির কাছে বলে যে এই যে এটা হচ্ছে আমার পাবলিক কি, সে কোনো একটা পাবলিক কি জেনারেট করে ধরো এখানে বললো যে এটা হচ্ছে আমার পাবলিক কি। রেজিস্ট্রেশন অথরিটি তাকে চ্যালেঞ্জ করে যে যদি এটা আসলেই তোমার পাবলিক কি হয় তাহলে তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে একটা ফাইল আপলোড করে দেখাও তো তোমার পাবলিক কি ব্যবহার করে, অথবা কোনো একটা ডিএনএস সার্ভার তুমি সেট আপ করে দেখাও। এই রেজিস্ট্রেশন অথরিটি অ্যাকচুয়ালি এই সেন্ডারকে বলে তুমি নিজেকে প্রুফ করো যে এটা আসলে তোমার পাবলিক কি। যদি এটা হয় তাইলে রেজিস্ট্রেশন অথরিটি সার্টিফিকেশন অথরিটির কাছে এই জিনিসটা সেন্ড করে এবং বলে যে এটা একটা ভ্যালিড পাবলিক কি, সোর্স থেকে আসতেছে, তুমি তাকে সার্টিফিকেশন দাও। তখন সার্টিফিকেশন অথরিটি যেই কাজটা করে তাকে হচ্ছে একটা সার্টিফিকেট প্রোভাইড করে। ওকে, এবং যেই সার্টিফিকেটটা প্রোভাইড করে, সেই সার্টিফিকেটটা হচ্ছে এই যে সার্টিফিকেশন অথরিটির প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো যে সার্টিফিকেট অফ প্রাইভেট, সার্টিফিকেট প্রাইভেট কি, এটা মানে হচ্ছে এই সার্টিফিকেশন অথরিটি নিজের প্রাইভেট কি দিয়ে এটাকে এনক্রিপ্ট করে। এটা সে কেন করে, কারণ সার্টিফিকেশন অথরিটিটা হচ্ছে একটা ট্রাস্টেড থার্ড পার্টি, এবং যে কেউ এখান থেকে পাবলিক কি দিয়ে ভেরিফাই করতে পারে যে এই যে এই লোককে যে একটা সার্টিফিকেট তুমি দিছো যে এটা তার পাবলিক কি, দেখি তো আমি ভেরিফাই করে এটা তোমার কাছ থেকে আসছে কিনা। তো সার্টিফিকেশন অথরিটি ঠিক করে যে আসলে এই পাবলিক কিটা ভ্যালিড কিনা, এবং যে কেউ এটা হচ্ছে এই সার্টিফিকেশন অথরিটির পাবলিক কি দিয়ে ভেরিফাই করতে পারে। তাহলে সার্টিফিকেশন অথরিটি কি? সার্টিফিকেশন অথরিটি হচ্ছে একটা ট্রাস্টেড থার্ড পার্টি যার থ্রুতে তুমি হচ্ছে একটা সার্টিফিকেট অ্যাচিভ করো যে কোনো একটা পার্টিকুলার পাবলিক কি আসলে তোমার নিজের কি। ওকে, আর এই যেখানে ভেরিফিকেশন অথরিটি বলে যে জিনিসটা দেখাচ্ছে এটা আসলে ওই যে যখন কেউ ভেরিফাই করতে চায় যে এটা আসলে এই থার্ড পার্টি ট্রাস্টেড থার্ড পার্টি থেকে আসছে কিনা, তো এই দুইটাকে কম্বাইন করে এক জায়গায়ও দেখানো যায়, যে কেউ এটা পাবলিক কি দিয়ে ভেরিফাই করতে পারে। সো এখানে আলাদা দেখাইছে, বাট এই দুটাকে এক জায়গায় কম্বাইন করে দেখা যায়। সো রিসিপিয়েন্টের কাছে যখন রিসিপিয়েন্ট মানে অন্য কেউ চেক করতে চাবে যে ধরো এই সেন্ডারের সাথে এর কমিউনিকেশন হবে, এখন রেসিপিয়েন্ট বলতেছে তোমার পাবলিক কিটা দাও, এখন ও যখন এর পাবলিক কিটা প্রোভাইড করবে তখন বলবে যে এইটা যে তোমার পাবলিক কি এটার প্রুফ কি। তখন এই সেন্ডার বলবে ঠিক আছে আমি তোমাকে আমার সার্টিফিকেটটা দেখাচ্ছি, এই যে তুমি আমার সার্টিফিকেটটা দেখো এবং তুমি চেক করে দেখো যে এটা আসলে ভ্যালিড। তখন রিসিপিয়েন্ট হচ্ছে ওই যে সার্টিফিকেশন অথরিটির কাছে বলে যে দেখি তো এটা আসলে তোমার কাছ থেকে আসছে কিনা, যদি থাকে তখন সে বুঝে যে আচ্ছা এটা তাহলে আসলেই তোমার পাবলিক কি। সো ইন শর্ট পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার, যেটাকে আমরা পিকেআই বলতেছি, এখানে মূলত একটা ট্রাস্টেড থার্ড পার্টি তোমাকে হচ্ছে একটা সার্টিফিকেট দেয় যে কোনো একটা পার্টিকুলার পাবলিক কি তুমি হোল্ড করতে পারো নাকি পারো না। যেমন আমরা এখান থেকেও দেখতে পারি, তুমি যদি যে কোনো ওয়েবসাইটে যাও এই যে এখানে দেখবা যে এরকম একটা সাইন আছে, এবং এখানে ক্লিক করলে প্রথম যে অংশটা কানেকশন ইজ সিকিউর, এখানে যদি আমি যাই এখানে আমাকে দেখাচ্ছে সার্টিফিকেট ইজ ভ্যালিড। এইটা হচ্ছে সেই সার্টিফিকেট যে আমাকে হচ্ছে পাবলিক কি সার্টিফিকেট একটা প্রোভাইড করা হয়েছে। এবং এটাতে যদি আমরা ক্লিক করি তুমি দেখতে পারো এটার ভিতরে কি কি আছে, যেমন হচ্ছে কে আমাকে এই সার্টিফিকেটটা দিছে, সরি ইস্যুড টু মানে কার জন্য এই সার্টিফিকেটটা,
সো আমি যেই ওয়েবসাইটটা অন করছি, যেই ওয়েবসাইট থেকে এই ছবিটা অন করছি, সেটা হচ্ছে এই যেটা double octopus.com, এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা double octopus.com থেকে আসছে, ইস্যুড বাই E8, মানে এটা একটা কোম্পানি যে হচ্ছে আমাকে এই সার্টিফিকেটটা দিছে। এই সার্টিফিকেটটা কতদিন ভ্যালিড থাকবে, কবে ইস্যু করা হয়েছে, এপ্রিলের 6 তারিখে, এবং এটা কতদিন ভ্যালিড থাকবে, জুলাইয়ের 5 পর্যন্ত ভ্যালিড থাকবে। এছাড়াও আমরা অন্যান্য ডিটেলসও দেখতে পারি যেখান থেকে, যে ভার্সন কোনটা, অথবা আমাদের যে পাবলিক কি দেওয়া হচ্ছে সেই পাবলিক কিটা আসলে কত, and so on। এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফিঙ্গারপ্রিন্টটা এখানে প্রোভাইড করা হয়েছে SHA-256 ইউজ করে। এটার থ্রুতে আমার সার্টিফিকেট আর পাবলিক কি দুইটারই হচ্ছে হ্যাশ ভ্যালুটা দেওয়া থাকে, এবং যে কেউ চাইলে এটাকে ভেরিফাই করতে পারে। অলরাইট, সো আমরা পিকেআই বুঝলাম, আমরা যে প্রবলেমটা সলভ করতেছিলাম এখানে, যেটা হচ্ছে যে পিকেআই এর কথা বলা হয়েছে, যে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারটা আসলে কি হবে সেটা। ওকে, সো আমাদের কোম্পানি যে কাজটা করছে, ও বলছে যে আমি একটা ওয়েব সার্ভার সেট আপ করছি, এবং আমার হচ্ছে একটা ইমেল সার্ভিসও আছে, এবং এই জিনিসগুলোর জন্য মানে কেউ যদি আমাকে অ্যাক্সেস করতে চায় তার জন্য যে সার্টিফিকেট সেটা আমি পিকেআই ইউজ করছি, মানে পাবলিক কি সার্টিফিকেট অথরিটির কাছ থেকে আমি হচ্ছে নিছি যে আমার একটা ভ্যালিড পাবলিক কি আছে। এই পর্যন্ত প্রথম অংশটা শুধুমাত্র এই জিনিসটা বুঝায়। অলরাইট, এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, এখন মিস্টার টি নামে একজন এখানে আছে, যে হচ্ছে আইটি সাপোর্টের পার্সন। তাকে হচ্ছে অ্যাসাইন টু প্রিপেয়ার দ্য ওয়েব সার্ভার এন্ড ইমেল সার্ভিস। মানে এখন কোম্পানিতে একজনকে দায়িত্ব দিচ্ছে যে ওকে আমি পিকেআই ইউজ করব, আমার একটা ওয়েব সার্ভার লাগবে, ওইটার ভিতরে একটা ওয়েবসাইট থাকবে এবং ইমেল ক্লায়েন্ট থাকবে, যেটার থ্রুতে আমি হচ্ছে কমিউনিকেশন করতে পারি, এইটা তুমি হচ্ছে ইস্টাবলিশ করে দাও। সো ইস্টাবলিশ করার জন্য রিকোয়ারমেন্ট কি কি দিছে, প্রথমে বলছে যে ই কমার্স ওয়েব অ্যাপ্লিকেশন উইল রান অন দ্য ওয়েব সার্ভার, ওকে, দ্যাট ইজ সার্টিফাইড বাই এ থার্ড পার্টি সার্টিফিকেশন অথরিটি। এটা তো আমরা এইমাত্র পড়ে আসলাম, হ্যাঁ এইভাবেই হয় কাজটা। অল কানেকশন অফ দ্য ওয়েব সার্ভার উইল বি সিকিউরড ইউজিং এইচটিটিপিএস, অর্থাৎ এখানে প্রোটোকলটা ইউজ করছে তারা হচ্ছে এইচটিটিপিএস সিকিউরিটির জন্য। এই প্রোটোকলটাও তোমরা পড়তে পারো ডিটেলসে। আর পরটা হচ্ছে যে দ্য স্টাফ ডিরেক্টরি, যেটা হচ্ছে ওই যে ইমেইলের জন্য, উইথ দ্য কন্ট্যাক্ট ইনফরমেশন উইল বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট টু enable business partner and customers to use the information securely communicate with employees অফ কোম্পানি এক্স। অর্থাৎ উপরে আমরা যে জিনিসটা পড়ে আসছি, মিস্টার টি কে হচ্ছে বলছে যে তুমি ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করো, অর্থাৎ পিকেআই এর থ্রুতে তুমি ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করো। ওকে, এখন মিস্টার টি কি কি অ্যাকশন নিছে সেটা আমরা দেখি। সো টেবিলে সে এই তিনটা অ্যাকশন নিছে, আমরা যদি একটু পড়ি। প্রথমটা বলছে টু enable secure and trusted connections to the web server, Mr. T submits the web server certificate along with the dash to the third party certification authority। এখন মিস্টার টি যদি এই যে সার্টিফিকেশন পাইতে চায়, সার্ভারের কাছ থেকে সার্টিফিকেশন পাইতে চায় থার্ড পার্টি সার্টিফিকেশন অথরিটির কাছে, তাহলে সে আসলে কি পাঠায়, মিস্টার টি আসলে কি সাবমিট করে ওয়েব সার্ভার সার্টিফিকেট এটার সাথে। যেহেতু থার্ড পার্টির কাছে সে পাঠাচ্ছে, এই মাত্র আমরা দেখে আসলাম যে যদি কোনো থার্ড পার্টির কাছে পাঠাইতে চায়, প্রথমে তাকে রেজিস্ট্রেশন করতে হয় এবং তাকে এই জায়গাটায় পাঠাইতে হয় নিজের পাবলিক কি, বলতে হয় যে এই যে এই পাবলিক কিটা আমার। তখন রেজিস্ট্রেশন অথরিটি এটাকে চেক করে যে আসলেই কি এটা ভ্যালিড কি। সুতরাং এই যেখানে আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, বোঝাই যাচ্ছে যে এখানে হবে যে মিস্টার টি আসলে নিজের যে পাবলিক কি সেটা দিবে। এবং আমরা যদি অপশন গুলোতে দেখি, ওয়েব সার্ভারের প্রাইভেট কি, ওয়েব সার্ভারের প্রাইভেট কি, অর্থাৎ 3 জায়গায় প্রাইভেট কি আছে, 3 জায়গায় পাবলিক কি আছে। আমি অলরেডি জানি যে এই যে উপরের 3টা অপশন, এই 3টা অপশন হবে না, কারণ প্রাইভেট কি তো আর কেউ পাঠায় না। তাহলে কি পাঠাচ্ছে, ওয়েব সার্ভারের পাবলিক কি পাঠাচ্ছে, তাইলে DEF এই 3টা অপশনের মধ্যে কোনো একটা হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে কোনটা হবে। তাইলে আমাদের বিটা দেখতে হবে। তো বিতে যদি আমরা খেয়াল করি, এখানে বলছে যে বিজনেস পার্টনার এবং কাস্টমাররা তাদের যে এনক্রিপ্টেড ইমেল সার্ভিস যে ইউজ করবে কোম্পানির জন্য, এই জন্য মিস্টার টি পাবলিশেস দ্য ড্যাশ অ্যালং উইথ দ্য এমপ্লয়িজ ইনফরমেশন ইন দ্য স্টাফ ডিরেক্টরি অন কোম্পানি এক্স এর ওয়েবসাইট। এখন মিস্টার টি আসলে কি পাবলিশ করতে পারে, মানে দেখো এখানে কিন্তু ইয়াটা বলছে যে আমার পার্টনার এবং কাস্টমার যারা আছে তাদের সাথে আমি এনক্রিপ্টেড ইমেইল মেসেজ, এখন যদি আমাকে এনক্রিপ্ট করতে হয় পার্টিকুলার কন্ট্যাক্ট উইথ কোম্পানি এক্স, মানে কাস্টমার যদি আমার সাথে কমিউনিকেশন করতে চায়, তাহলে কাস্টমারকে কি জানতে হবে। আমি যদি অপশনগুলোর দিকে তাকাই, এই 3টা অপশনের মধ্যেই কোনো একটা হবে, কারণ DEF এর মধ্যেই কোনো একটা হবে, এবং এমপ্লয়ির পাবলিক কি 3 জায়গায় লেখা আছে। অর্থাৎ বোঝা যায় যে যদি আমার সাথে কেউ কমিউনিকেশন করতে চায় তাহলে আমার পাবলিক কি ব্যবহার করে এটা করতে হবে। এই কারণে এই যে এই জায়গাটায় মিস্টার টি অ্যাকচুয়ালি তার পাবলিক কি ব্যবহার করবে যেন কমিউনিকেশন করতে পারে।
আসলে তার পাবলিক কিনা, যেহেতু এখানে বলছে যে কাস্টমাররা হচ্ছে কোম্পানির সাথে কমিউনিকেশন করতে পারে, এই যে বিজনেস পার্টনার এন্ড কাস্টমার টু সেন্ড পার্টিকুলার কন্ট্যাক্টস ইন কোম্পানি এক্স, এবং এই কন্ট্যাক্ট গুলা কাদের, এই যে এখানে লেখা ছিল স্টাফ ডিরেক্টরি উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে যারা এমপ্লয়ি তাদের জন্য। এবং খুবই যে এখানে হচ্ছে তিনটাতেই এমপ্লয়ির পাবলিক কি দেওয়া আছে, সুতরাং আমি বুঝতে পারি যে এই তিনটা আসলে তিনটার মধ্যে কোনো একটা তো হবেই, তাহলে বি আসলে এই তিনটা সেম, তাহলে এটাই হবে। তাহলে এখন শুধুমাত্র আমার অ্যান্সারটা নির্ভর করতেছে হচ্ছে সি এর উপরে, যে সি কত হইলে আমি এখানে বলতে পারবো যে আসলে কত হবে। তো আমি যদি সি এর দিকে যাই, টু সেন্ড ডিজিটালি সাইন্ড ইমেল মেসেজেস টু পার্টনার্স এন্ড কাস্টমার, এখানে খেয়াল করো যে ডিজিটাল সিগনেচারের কথা বলা হচ্ছে, যে ডিজিটাল সিগনেচার ইউজ করা হবে। And the employees of company X are required to install the dash to their email clients. ডিজিটাল সাইন যদি বসাইতে চাই, ডিজিটাল সাইন কি দিয়ে বসায়? আমরা অলরেডি জানি যে ডিজিটাল সাইন একমাত্র বসাইতে পারে এমপ্লয়ি নিজের প্রাইভেট কি ব্যবহার করে। এখন কাস্টমারের প্রাইভেট কি, এখন কাস্টমারের প্রাইভেট কি কি আমার পক্ষে জানা পসিবল আমার কোম্পানি থেকে? এটা তো আসলে পসিবল না। আর সেকেন্ডটা হচ্ছে কাস্টমারের পাবলিক কি, পাবলিক কি দিয়ে তো আমাদের যে ইয়াটা সেটা হয় না। ডিজিটাল সিগনেচার আমরা একটু আগে দেখতেছিলাম, এই যে ডিজিটাল সিগনেচারের যে পাঠায় সে নিজের প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করে। সুতরাং এখানে যেহেতু বলছে যে ডিজিটাল সিগনেচারের কথা, তাহলে এটা অবশ্যই এমপ্লয়ির পাবলিক কি দিয়ে প্রাইভেট কি দিয়েই হইতে হবে, নাহলে আসলে আর কোনো অপশন দেওয়া হওয়া পসিবল না। সুতরাং আমরা কনক্লুড করতে পারি যে আমাদের অ্যান্সারটা আসলে এফ হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি আর একটু 5-10 মিনিটের মধ্যে আরেকটা কোশ্চেন দেখাই দিই। এই কোশ্চেনটা একটু বড়, কিন্তু আমি তোমাকে সামারাইজ করে বলি ব্যাপারটা কি ঘটছে। আর এরকম কোশ্চেন সলভ করলে তোমার ক্যাপাবিলিটিস বাড়ে, যে আমি যে কোনো কোশ্চেন এরকম ছোট কোশ্চেন গুলো দ্রুত সলভ করতে পারবো। এবং তুমি এখানেও খেয়াল করবা যে তোমার বেসিক নলেজটাই শুধুমাত্র কাজে লাগবে। তো এখানে আমাদের একটা সিনারিও দেওয়া আছে। তো আমি একটু সিনারিওটা তোমাকে এখানে দ্রুত বলে ফেলাই। আহ, আমাদের যেহেতু সময় শেষ হয়ে গেছে, তো 10 মিনিট লেটে আমরা শুরু করছি, তো তো 10 মিনিটের মধ্যে এটা আমি শেষ করে দেওয়ার ট্রাই করবো। তো সিনারিওটা অনেকটা এরকম, যেটা আমি হচ্ছে অলরেডি একটু ড্র করে রাখছি। তো এখানে বিভিন্ন ব্রাঞ্চ আছে, ধরো ব্রাঞ্চ B1 B2 B3, এদের এদের আন্ডারে হচ্ছে অনেকগুলা কাস্টমার আছে, যেমন B3-র আন্ডারে অনেক কাস্টমার আছে, B1-এর B2-তেও কাস্টমার আছে, এবং তারা তাদেরকে বিভিন্ন টাইপের সার্ভিস প্রোভাইড করে থাকে। অলরাইট, এবং যেই সার্ভিস গুলো প্রোভাইড করে সেখান থেকে তারা আবার ফিডব্যাক কালেক্ট করে। ধরো এখানে হচ্ছে একজন পার্সন আছে, তার কাছ থেকে ফিডব্যাক নিছে, এখানে আরেকজন পার্সন আছে, তার কাছ থেকে ফিডব্যাক নিছে। ওকে, সো এরকম প্রত্যেকটা ব্রাঞ্চেই বিভিন্ন কাস্টমার আছে, তাদেরকে তারা সার্ভিস প্রোভাইড করে এবং তাদের কাছ থেকে ফিডব্যাক বা সার্ভে গ্যাদার করে, যে তুমি বলো তো আমাদের সার্ভিসটা কেমন ছিল, ভালো নাকি খারাপ, এন্ড সো অন। সো এরকম বিভিন্ন কাস্টমারের থেকে প্রত্যেকটা ব্রাঞ্চ হচ্ছে ডাটা কালেক্ট করে বা সার্ভে কালেক্ট করে, যে তাদের পারফরমেন্সটা কেমন বা তাদের সার্ভিসটা কিরকম। এরপরে এই প্রত্যেকটা ব্রাঞ্চ হেড অফিসে ডাটা পাঠায়। B1 B2 B3, এরা হচ্ছে সবাই হেড অফিসে ডাটা পাঠায়। আর হেড অফিস হচ্ছে তাদের এই যে যত ডাটা এখান থেকে পাঠায়, সার্ভে ডাটা, সেটা হচ্ছে এক জায়গায় স্টোর করে। এবং যেখানে স্টোর করে এটা শুধুমাত্র এই হেড অফিসের একজন পার্সন আছে, যেটাকে হচ্ছে এখানে MST দিয়ে রিপ্রেজেন্ট করছে, মানে মিসেস টি, কেউ একজন। সে হচ্ছে এই জিনিসটাকে হ্যান্ডেল করে, যে যত সার্ভে ডাটা আসে সেটাকে সে হচ্ছে এক জায়গায় স্টোর করে, সিকিউর ওয়েতে স্টোর করে। সো এই হচ্ছে প্রসেসটা। এখন পরবর্তীতে এই যে ব্রাঞ্চে যেই লোকগুলো আছে, এই ব্রাঞ্চে বিভিন্ন লোকেরা কাজ করে, ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3-তে। এদের সাথেও হচ্ছে তার ডাটাটা আদান প্রদান হয়। তো প্রত্যেকটা ব্রাঞ্চের যখন কমিউনিকেশন হয়, এই ডাটাটা নিশ্চয়ই সরাসরি পাঠাবে না ব্রাঞ্চ থেকে হেড অফিসে, যেই ডাটাটা আসে সেটা অবশ্যই এনক্রিপ্টেড হইতে আসবে। এবং হেড অফিসের যেই ডাটাটা এখানে স্টোর করা হয়, এটা হচ্ছে এনক্রিপ্টেড ওয়েতেই করা হয়। এটা শুধুমাত্র মিসেস টি আর মিসেস টির সাথে তার যে কোম্পানির যে এমপ্লয়িরা আছে, মানে তার যে নিজস্ব টিম আছে, সেই টিমের মেম্বাররাই শুধুমাত্র এই জায়গাটায় এই ডাটাগুলাকে অ্যাক্সেস করতে পারে। অলসো মিন টাইম, এই যে এখানে যে ডাটাগুলাকে স্টোর করছে, সার্ভে ডাটাগুলোকে স্টোর করছে, এটা হচ্ছে খুবই মানে হাই লেভেলের ডাটা, মানে ডাটাটার লেন্থটা অনেক বেশি, বা ডাটাটা হচ্ছে তোমার হাই লেভেলের ডাটা। হাই লেভেল বলতে আমি বুঝাচ্ছি যে অনেক ডাটা আছে এখানে। ঠিক আছে, তো এত ডাটা তো এখানে স্টোর করা আছে। সুতরাং এই যে যখন এখানে ডাটা রাখবে হেড অফিস থেকে মিসেস টি বা তার টিম, এই ডাটাটাকে অবশ্যই এমন কোনো এনক্রিপশন মেথডের মাধ্যমে রাখতে হবে যেন সেটা ইফিসিয়েন্ট হয়, নন ইফিসিয়েন্ট যেন না হয়। অলরাইট, আর এখানে আরো কিছু কন্ডিশন দেওয়া আছে। 1 নম্বর বলছে
যেটা হচ্ছে এখানে কোনো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক হবে না। তো যে আমরা অলরেডি পড়ে আসছি যে ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক মানে এখান থেকে যখন ডাটা পাঠায় হেড অফিস থেকে, সরি, ব্রাঞ্চ থেকে হেড অফিসে, সেটা এমন ভাবে এনক্রিপ্ট করে পাঠাইতে হবে যেন এখানে কোনো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক না ঘটে। আর 2 নম্বর এখানে একটা কন্ডিশন বলা আছে, আমার কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা আছে, ধরো এই কোম্পানিতে B3 নামে যে ব্রাঞ্চ আছে, এখানে ধরো 3 জন এমপ্লয়ি আছে। সো আমাকে যে সার্ভে ডাটা পাঠাবে, এই সার্ভে ডাটা আসলে কে পাঠাবে এটা আসলে ফিক্স না, এক একদিন এক একজনকে আমি পাঠাইতে বলবো। অর্থাৎ মিসেস টি ধরো এই যে প্রথম এমপ্লয়িকে বলতে পারে এই তুমি সার্ভে ডাটা পাঠাও, অথবা এই এই লোককে বলতে পারে সার্ভে ডাটা পাঠাও। এটা থেকে বোঝা যায় যে তারা এক একদিন এক একজন ডাটা পাঠায় এবং তাদের মধ্যে কোনো কমন ডিস্ট্রিবিউটেড কি নাই। যেমন যদি এরকম থাকতো যে একটা ডিস্ট্রিবিউটেড ভ্যালু হচ্ছে কে, তাইলে হচ্ছে ধরো সবার জন্য ওই ভ্যালুটা আমি ব্যবহার করতেছি, এরকম কোনো সিন এখানে নাই। এক এক দিন এক একজন পাঠাইতে পারে, অর্থাৎ এই জায়গাটায় কোন কিটা তারা ব্যবহার করতেছে এটা আসলে ফিক্সড না। তাহলে পুরো জিনিসটার একটা সামারি আরেকবার আমি বলি দ্রুত। বিভিন্ন ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চরা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে থাকে, B1 B2 B3। সো তারা যে সার্ভিসটা প্রোভাইড করে থাকে, সেই সার্ভিসটা তারা হচ্ছে সার্ভে কালেক্ট করে। ওকে, সো এই সার্ভে গুলো তারা বিভিন্ন কাস্টমার থেকে কালেক্ট করে এরপরে তারা হেড অফিসে হচ্ছে সেন্ড করে। B1 B2 এবং B3 সবাই হচ্ছে সেন্ড করে। হেড অফিসে হচ্ছে মিসেস টি এই জিনিসটাকে কন্ট্রোল করে, তার নিজস্ব টিম আছে সেটার উপরে। সে হচ্ছে ডাটাটাকে একটা সিকিউর প্লেসে রাখতে চায়, অর্থাৎ তার একটা প্লেস আছে যেখানে সে ডাটাটাকে স্টোর করে। এই ডাটাটা খুবই অনেক বেশি, অর্থাৎ বিগ ডাটা টাইপের। এবং এই ডাটাটাকে সে হচ্ছে এনক্রিপ্টেড ওয়েতে রাখে যেন হচ্ছে চাইলেই যে কেউ এটাকে অ্যাক্সেস করতে না পারে। এবং এখানে যে ডাটাটা রাখা হয় সেটাকে এমন কোনো এনক্রিপশন মেথডের থ্রুতে রাখতে হবে যেন এটা এফিশিয়েন্ট হয়, কারণ যেহেতু অনেক বিগ ডাটা তাহলে এটাকে এক্সেস করা যেন ইজি হয়, বারবার ডিক্রিপ্ট করতে যেন অনেক বেশি সময় আমার না লাগে, এটাকে ইনশিওর করছে মেসেজটি। এবং এই যে প্রত্যেকটা যে ব্রাঞ্চের যে এমপ্লয়ি, সেই ব্রাঞ্চের এমপ্লয়িরা এক একদিন এক একজন সার্ভে পাঠায়। যেই সার্ভেটা পাঠায় সেটা অবশ্যই এনক্রিপ্টেড হইতে হবে, এবং এনক্রিপ্টেড হইতে হওয়ার কারণে এখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যেন না হয় এটাকে আমার ইনশিওর করতে হবে। আর 2 নম্বরটা তো আমরা অলরেডি বললাম যে আলাদা আলাদা এমপ্লয়ি যেহেতু থাকে, এই কারণে কোনো ফিক্সড কে এর ভ্যালু নাই। এটা এখন মিসেস টি যেটা করছে যে সে ভাবতেছে যে আমি এখান থেকে ব্রাঞ্চের ডাটাটাকে কালেক্ট করে এখানে যে স্টোর করতেছি, এটার জন্য আমি হচ্ছে আমার যে ব্রাঞ্চের যে সমস্ত এমপ্লয়ি আছে, অর্থাৎ প্রত্যেকটা ব্রাঞ্চের যে এমপ্লয়িরা আছে তাদেরকে হচ্ছে আমি এই অ্যাক্সেসটা দিয়ে দিব যেন তারা ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে এনক্রিপ্টেড ওয়েতে এখানে ডাটা রাখতে পারে, এবং মিসেস টি এবং তার টিম যেন ইজিলি এই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারে। এই হচ্ছে পুরা সিনারিওটা। এখানে অনেক কথা লেখা আছে, তো পুরা জিনিসটার সিনারিও এরকম। তোমরা এটা পড়ে পড়ে দেখতে পারো। যেমন আমি দুই একটা পড়ে শোনাই। যেমন মিসেস দ্য এমপ্লয়ি রেসপন্সিবল ফর সেন্ডিং দ্য সার্ভে ডাটা এট ইচ ব্রাঞ্চ অফিস চেঞ্জেস ডেইলি। ওই যে আমরা যেটা লাস্টে বললাম, কোন এমপ্লয়ি পাঠাবে এটা কোনো ফিক্সড নাই, তাই না? এই যে যেমন 3 নম্বর কন্ডিশন বলছে যে দ্য ফাইল সাইজ অফ দ্য সার্ভে ডাটা ইজ লার্জ। অলরাইট, সো এরকম কন্ডিশন এখানে দেওয়া আছে যেটা আমরা অলরেডি ডিসকাস করে আসছি। তো তোমরা এটা একটু পড়ে নিও। এটা হচ্ছে 2025 সালের 2025 সালের যে কোশ্চিন, ওইটার হচ্ছে PM কোশ্চিনটা। ওকে, এখন আমাদের কোশ্চিনে আমরা ডিরেক্ট চলে যাই, যেটা হচ্ছে এটা যে মিসেস টি ডিসাইড করছে যে নিউ মেথড, যেটা আমরা বললাম যে শেয়ার্ড ফোল্ডার, যে কেউ যে কোনো এমপ্লয়ি ডিরেক্ট ডাটাটা এখানে রাখতে পারে। এই যে শেয়ার্ড ফোল্ডার এক্সেসটা সে পারমিশন গ্রহণ করছে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিস স্টাফ থেকে, মানে যে কেউ চাইলে এখন ডাটাটা ওখান থেকে রাখতে পারে। অ্যান্ড ইনস্ট্রাক্টেড দ্য ব্রাঞ্চ অফিস স্টাফ টু আপলোড দ্য এনক্রিপ্টেড সার্ভে ডাটা টু ইট। ওকে, এনক্রিপ্ট করে ডাটাটা পাঠাইতে বলছে। টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য কনসিডারেশন রিলেটেড টু কালেক্টিং ইনফরমেশন ফ্রম দ্য ব্রাঞ্চেস, যে উপরের ইনফরমেশন গুলোকে কাজে লাগায়, মিসেস টি ডিসাইড টু ইউজ ড্যাশ অ্যাজ দ্য এনক্রিপশন মেথড। তাহলে আমাকে জানতে হবে যে মিসেস টি কোন এনক্রিপশন মেথডটা ডিসাইড করছে এই ডাটাটা ওখানে স্টোর করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে ইন দিস মেথড দ্য কি ইউজড ফর এনক্রিপ্টিং সার্ভে ডাটা ইজ এনক্রিপ্টেড ইউজিং দ্য পাবলিক কি অফ ড্যাশ। মানে বলতেছে যে যেই সার্ভে ডাটাটা আমাকে পাঠাচ্ছে, আমি যে এনক্রিপ্ট করতেছি, এটা আসলে কার পাবলিক কি দিয়ে এনক্রিপ্টেড হচ্ছে এটা আমাকে বলতে হবে। তাহলে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে যে এনক্রিপশন অ্যালগোরিদমটা আসলে কোনটা, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যেই সার্ভে ডাটাটা আমি এনক্রিপ্ট করে করতেছি এটা আসলে কার পাবলিক কি ব্যবহার করে করতেছি। অপশনগুলোর দিকে আমরা একটু খেয়াল করি। এখানে যদি অপশন এ তে আমরা দেখি যে কোন এনক্রিপশন মেথড ব্যবহার করা হয়েছে সেটার দিকে আমরা নিচ থেকে যাই। যেমন প্রথমে বলছে সিমেট্রিক কি এনক্রিপশন অনলি। এইটা আসলে পসিবল না, কারণ কি যে সিমেট্রিক কি এনক্রিপশনের যদি আমি করতাম তাহলে তো হচ্ছে আমার ওই যে পাবলিক কির যে ব্যাপারটা, অর্থাৎ ওই যে আমার যে ওখানে উপরে যে এখানে ডিসকাস করা হয়েছে যে আলাদা আলাদা কি ব্যবহার করা হয়,
অর্থাৎ এই যে এই কন্ডিশনটা যে প্রত্যেকটা এমপ্লয়ি আসলে প্রত্যেকবার চেঞ্জ হয় data। মানে কেউ ফিক্স না, কাকে পাঠাবো এই জিনিসটা ফিক্স না। সুতরাং এই যে এনক্রিপশন করার সময় আমি অবশ্যই সিমেট্রিক কি দিয়ে এনক্রিপশন করতে পারবো। সো সিমেট্রিক কি দিয়ে যদি এনক্রিপশন না করতে পারি তাহলে এই দুইটা অপশন আমার আগেই বাদ চলে যায়। এরপর আমার আসে যে পাবলিক কি এনক্রিপশন অনলি। যদি আমি শুধুমাত্র পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করি তাহলে যেটা দাঁড়াবে, আমার যে এই যে এখানে ডাটাটা আমরা বলতেছি যে এটা হচ্ছে লার্জ ডাটা, বা আমার যে লার্জ ডাটা বা বিগ ডাটা, এটা যদি আমি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে পাঠাই, অর্থাৎ এই যে আমার যে এই এমপ্লয়ি সে যদি পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করে এখানে পাঠায়, তাইলে সেটার জন্য বেশি সময় লাগবে। অর্থাৎ এটাকে যদি কেউ ডিক্রিপ্ট করতে চায় তাহলে হচ্ছে বেশি সময় লাগবে। কেন বেশি সময় লাগবে? কারণ আমরা জানি যে সিমেট্রিক এনক্রিপশনে শুধুমাত্র কিছু সাবস্টিটিউশন অথবা এক্সঅর টাইপের অপারেশন করা হয় বা এডিশন অপারেশন করা হয়, কিন্তু যখনই আমি হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করি তখন এখানে আমার বেশি সময় লাগে। সুতরাং কোশ্চিনে আমাদেরকে এই কারণে হিন্টটা বলে দিছিল যে আমার দ্রুত অ্যাক্সেস করতে হবে, আমার ডাটাটা হচ্ছে বড়। এই কারণে আমি বুঝতে পারি যে আমার যে পাবলিক কি এনক্রিপশনের কথাটা এখানে বলা হচ্ছে এটাও আসলে ভ্যালিড না, কারণ আমাকে একটা বড় ডাটা অ্যাক্সেস করতে হবে এবং কোশ্চিনে বলে দিছিল যে এটা হইতে হবে ফাস্টার। অলরাইট, তাহলে বাকি থাকে এই দুইটা অপশন, হাইব্রিড এনক্রিপশন। আর প্রথম কথা হচ্ছে হাইব্রিড এনক্রিপশনটা আসলে কি? হাইব্রিড এনক্রিপশন মানে হচ্ছে যে দুইটা এনক্রিপশন একসাথে করা। আমাদের একটা মেসেজ থাকে, ধরো আমি একটা এনক্রিপশন অ্যালগরিদম ব্যবহার করতেছি, এটা যদি একটা সিক্রেট কি K1 আমি ব্যবহার করলাম এবং এটা দিয়ে আমি হচ্ছে আমার মেসেজটাকে এনক্রিপ্ট। ওকে, পরবর্তীতে এইটার যে রেজাল্টটা এইটাকে হচ্ছে আরেকবার এনক্রিপ্ট করা হয়, এটা হচ্ছে আরেকটা কি দিয়ে, যেমন K2, এটা হচ্ছে তো এইরকম এনক্রিপশনের ক্ষেত্রে যেটা হয় যে কেউ যদি আচ্ছা একবার একটু লিখি, একটু দ্রুত লিখে ফেলাই। এনক্রিপশন অ্যালগরিদম, তাহলে এখানে তোমার হচ্ছে K2 আর হচ্ছে আহ, ভিতরে আরেকটা এনক্রিপশন অ্যালগরিদম যেখানে হচ্ছে K1 ব্যবহার করে তুমি হচ্ছে মেসেজটাকে এনক্রিপ্ট করছো। এখানে ব্যাপারটা এরকম যে কেউ যদি এই মেসেজটাকে ডিক্রিপ্ট করতে চায় তাহলে তাকে একটা বাইরের কোনো একটা ভ্যালু দিয়ে প্রথমে ডিক্রিপ্ট করে ভিতরের এই অংশটা অ্যাচিভ করতে হয়, এবং এই অংশটা অ্যাচিভ করার পরে পরবর্তীতে সে হচ্ছে এই ভিতরের K1 দিয়ে আরেকবার হচ্ছে ডিক্রিপ্ট করবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি এই K2টা বের করতে পারে, মানে K2টা যদি জানে, তাহলেই সে শুধুমাত্র এই যে ভিতরের এই অংশটা দিয়ে ডিক্রিপ্ট করতে পারে। সো যখন এরকম মাল্টিপল এনক্রিপশন মেথড আমরা ইউজ করি এটাকে বলা হয় হাইব্রিড এনক্রিপশন। সো এই ক্ষেত্রে যেটা হইছে যে হাইব্রিড এনক্রিপশনের তো কোনো একটা রেজাল্ট হবে, এই দুইটার মধ্যে কোনো একটা আমাদের রেজাল্ট হবে। সো এখানে আমাদের তাহলে বিটা মিলাইতে হবে যে বিটা আসলে কি। সো এখানে যদি সন্দীপ খেয়াল স্যার, করি, হ্যাঁ বলেন স্যার। স্যার আমার তো টাইম হয়ে গেছে, স্যার আমার একটু বের হওয়া লাগবে, একটু ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিটের মধ্যেই ভাই শেষ করে দিচ্ছি। করে থ্যাংক দেন, ইউ। আমার ইমার্জেন্সি আবার মানে ঢাকা বাইরে যাওয়া লাগবে, একটু প্রবলেম হয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা বলতেছিলাম যে এখানে যেহেতু বলছে যে ডাটাটা এনক্রিপ্ট করতে হবে কারো একজনের পাবলিক কি দিয়ে, তো এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে যে দা ব্রাঞ্চ অফিসের স্টাফ। এখন ব্রাঞ্চ অফিসের স্টাফ কিন্তু এখানে আমার যে বলে দেওয়া হয়েছিল যে এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে হচ্ছে মিসেস টি। সো মিসেস টি যদি এটাকে কন্ট্রোল করে তাহলে হচ্ছে মিসেস টির পাবলিক কি দিয়ে আমি শুধুমাত্র এটাকে আর এনক্রিপ্ট করে যদি পাঠাই তাহলে এটাকে হচ্ছে তার প্রাইভেট কি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করা পসিবল। সো এই ক্ষেত্রে আমাদের এই কারণে যে অ্যান্সারটা সেটা আসলে হচ্ছে এ। অলরাইট, তো এই ছিল আজকে পড়া। আরো দুই একটা টপিক পড়া দিয়েছিলাম কিন্তু সময় যেহেতু আমাদের শেষ। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ রশিদ স্যার, একটু ওয়েট করার জন্য। তাহলে শেষ করলাম। থ্যাংক ইউ স্যার। স্টুডেন্ট